হঠাৎ জানতে পারলাম আজ সুনীলের সাথে আড্ডা হবে, নয়তো রেডি হয়েই আসতাম। জানেন তো, দুটো ইংলিশ ক্লাব আমায় আমার নাম লেখা ক্লাব টি শার্ট দিয়েছিল, সেগুলো পরে আসতে পারতাম আমি। স্যার আমাদেরও বলুন কোন ক্লাব? একটা হলো এভারটনের আর অন্যটা আর্সেনালের। কারণ আমরা এভারটনের সাথে কাজ করেছি, ওদের প্লেয়ারদের সাথে কিছুকাল কাজ করেছি, তাই এভারটনের প্লেয়াররা আমার জন্যে আমার নাম লেখা টি শার্ট দিয়েছিলেন। টি শার্টটা 8 নম্বরের ছিল, আমার পছন্দ হয়নি, আরও 2 নম্বর বেশি হলে ভালো হতো। তো এভারটন প্লেয়ারদের সঙ্গে কেমন অভিজ্ঞতা ছিল? খেলোয়াড়দের সঙ্গে কাজ কি সেবারই প্রথম? না, আমরা আগেও ভারতীয় হকি টিম ও এরকম অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু এভারটন আমাদের ইনভাইট করেছিল কারণ ওদের ফিজিও আমাদের প্রোগ্রাম করার পর তার জীবনে নাটকীয় পরিবর্তন আসে। উনি বলেছিলেন আমাদের প্লেয়ারদের এটা করতেই হবে। টিম চাহিলকে তো চেনেনি, আর আরও অনেকেই ছিল সেই সময়। তো আমরা কয়েক সপ্তাহ ওনাদের সঙ্গে কাজ করি, আর ওনারা সম্ভবত সেই বছর প্রিমিয়ার লিগে ওনারা 7ম বা 6ষ্ঠ হয়েছিলেন মনে হয়। মানে ভালোই খেলেছিলেন। আর বাই দ্য ওয়ে, সুপারস্টার টিম চাহিল এখন ভারতেই আছেন, ইন্ডিয়ান সুপার লিগে খেলছেন। এই সবে জামশেদপুর এফসিতে জয়েন করলেন। ও, আমি জানতাম না চায়নায় খেলছেন। হ্যাঁ, ওখানেই ছিলেন। এই বছরই উনি জামশেদপুর এফসিতে সাইন করলেন। আর আমরা ওনাকে আইএসএলও দেখব। আই থিঙ্ক আপনারা অনেকেই হয়তো বোঝেন না ঠিক একজন ফুটবল প্লেয়ারের কাছে কথা কতটা দামি, জানেন তো? আই থিঙ্ক আমি প্রায় 35টা ভিডিও আপনার মোটামুটি দেখে নিয়েছি লাস্ট 2 দিনে। আর আমি সত্যি অকপটেই স্বীকার করছি, মেসি আর রোনাল্ডোর ভিডিও সেটা দেখা একরকম। তাদের ভিডিও দেখতে দেখতে নিজের কাজও করা যায়, বা নিজের কাজ করতে করতে তাদের ভিডিও দেখা যায়, কিন্তু আপনার ভিডিও দেখতে সব কিছু বন্ধ করতে হয়। আর আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ প্রথমত প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, একটা শব্দ মিস হলেই বোঝা যাবে না। আপনারাই বলুন প্লিজ। যদিও আপনার বেশিরভাগ কথাই সরল স্বাভাবিক, যেগুলো অমনোযোগী হয় মিস করি। আপনাকে শুনতে সবকিছু বন্ধ করে সম্পূর্ণ মন দিয়ে শুনতে হয়। তো আমিও ফুটবলে ভালো শট মারতে পারি, কিন্তু নির্ঘাত এখানে কিছু একটা ভেঙে ফেলবো। তো স্যার, যে প্রশ্নটা আমি করতে চাইছি, আমি নিশ্চয়ই দেখেন অনেকেরই মনে প্রশ্নটা আছে, যখন রোজ লড়াই করেন জেতার জন্য হোক বা নিজেকে আরও ভালো বানাতে বা প্রতিযোগিতার মুখে, তখন কিভাবে নিজেকে ধীর স্থির শান্ত রাখা যায়? দেখুন, পুরো ব্যাপারটা এটাই যে আমরা ভাবি, জগতে শেখানো হয় যে সফল হতে গেলে আপনাকে এইরকম করতে হবে। না, তেমন জরুরি নয়, কারণ সব ক্ষেত্রেই এটা সত্যি, জীবনের সব ক্ষেত্রেই খাটে। তবে ফুটবলের উদাহরণই দিই, এমনকি ফুটবলেও কিছু প্লেয়ার আছেন যারা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে খেলেন। তারাই যে সবচেয়ে ভালো প্লেয়ার এমনটা নয়, কিন্তু আসলে লক্ষ্যটা কারোর সাথে লড়াই করাও নয়, শুধু বলটাকে গোলে পাঠাতে হবে। আমি বিষয়টাকে অতি সরল বানাতে চাই না, অবশ্যই অন্যরাও খেলছেন, কিন্তু লক্ষ্যটা তাদের সঙ্গে খেলা, ওদের চেয়ে বেশি ভালো খেলা, যুদ্ধ করা নয়। যুদ্ধ মানে হলো ওদের বিরুদ্ধে যাওয়া, খেলা মানে ওদের কাটিয়ে যাওয়া। মূল লক্ষ্য ওনাদের কাটিয়ে গিয়ে গোলে পৌঁছানো, মারপিট করা নয়। যদি মনে তাদের সাথে মারপিটের ইচ্ছে থাকে, তখন স্বাভাবিকই তাদের মুখোমুখি হবেন। একটা ঘটনা বলি, ঘটনাটা মোটামুটি ওই সালটা 2000 বা 2003-04 নাগাদ হবে। আমরা এর আগের টিমের সাথে কাজ করছিলাম, যখন পরগত সিং হকি টিমের নেতৃত্বে ছিলেন, কিন্তু পরে ওনারা সবাই অবসর নেন, আর দিলীপ টার্কি তখন দলের নেতৃত্বে ছিলেন। উনি আপনার অঞ্চলের, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমি সেই সময় চেন্নাই এয়ারপোর্ট হয়ে যাচ্ছিলাম, আর ইন্ডিয়ান হকি ফেডারেশনের সেক্রেটারি এসে আমাকে বললেন, সদ্গুরু, আমাদের ছেলেরা জার্মানিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, অনেকেই প্রথমবার দেশের বাইরে পা রাখছে, প্লিজ এসে ওদের জন্য কিছু বলুন। তো আমি সেখানে গেলাম, আর দেখি কোনো এক সাইকোলজিস্ট ওদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করছে। উনি ওদের বলছিলেন, আপকা মা বাপ কা ইজ্জত হ্যায় ইসমে, দেশ কা ইজ্জত হ্যায়।
100 কোটি মানুষ অপেক্ষা করছে তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আনবে, তাদের নিরাশ করতে পারো না। এরা সবাই 18-19 বছরের ছোকরা। কি 100 কোটি মানুষ? মা বাবার ইজ্জত। ওদের দেখে বুঝলাম বাচ্চাগুলো রীতিমতো আতঙ্কে। তো যখন আমার পালা এলো আমি উঠে বললাম, তোমরা সবাই কি হকি খেলতে পছন্দ করো? ওরা বলল হ্যাঁ। আমি বললাম, শুধু শখ পছন্দ নাকি খেলতেও জানো? না না, আমরা জানি খেলতে। তখন আমি বললাম, প্লেনে ওঠা মাত্র ভারতকে ভুলে যাও, আর নিজের মা বাবাকেও, আর যা কিছু বাকি সব ভুলে যাও। তোমাদের শুধু একটাই কাজ, বলটাকে গোলে পাঠানোর খিদে রাখা। এমনকি গোলও গুনতে হবে না, সেটার হিসেব অন্য কেউ রাখবে। তোমাদের একমাত্র কাজ হলো বলটাকে অনবরত গোলে পাঠানো, অবশ্যই সেটা অন্য দলের গোলে। আর না, পাকিস্তানকে পরাস্ত করতে হবে। তো আমি বললাম, পাকিস্তানকে পরাস্ত করতে হবে না, শুধুই বলটা পেটান। পাকিস্তানকে পেটাতে হকি স্টিক নিয়ে যাবেন কেন? শুধুই পেটান বলটাকে। তা না, এই ধরনের আবেগ তোলা হয়েছে যে আমরা কারোর সাথে লড়ছি। কারোর সঙ্গে লড়তে হবে না। মানুষ সবসময় ভাবছে লড়াকু মনোভাব, কিলিং ইনস্টিংক্টের কথা। এর একটারও দরকার নেই। যদি ছোটবেলা থেকে মানুষকে শেখানো যায় কিভাবে মাখনের মতো স্মুথ হওয়া যায়, যাতে কেউ আপনার কাছেও পৌঁছতে না পারে। শ্রেষ্ঠ প্লেয়াররা ওই রকমই ছিলেন। ওনারা শুধুই বল নিয়ে ছুটে যেতেন, বাকিরা কোনো মতে তাকে ধরতে দিশাহীন হয়ে ছুটে বেড়াতেন। তো মূলত লক্ষ্যটা কারোর বিরুদ্ধে লড়া নয়, শুধুই বলটাকে লক্ষ্যে পৌঁছতে হবে। এর জন্যে লড়াকু মনোভাব, কিলার ইনস্টিংক্ট কোনোটারই দরকার নেই। শুধুই দরকার স্কিল বাড়িয়ে আরো দক্ষ, আরো ধারালো করা। কারণ আপনি চাইলেই স্কিল বা দক্ষতা আসে না। ঠিক। স্কিল কিন্তু চাইলেই চলে আসে না। শুধু ইচ্ছে থাকলেই জিতবেন না। জিততে তো সকলেই চায়, কিন্তু শুধু যাদের সামর্থ্য আছে তারাই অবশেষে জিতবেন। খুবই খাঁটি কথা বললেন। ইনফ্যাক্ট আজকেই ভারত পাকিস্তানের খেলা আছে, আর বিশ্বাস করবেন না, আজ সকালেই আমাদের আন্ডার 23 টিম সাফ কাপ খেলতে গেছে। অন্য সাফ প্লেইং দেশগুলো তাদের সিনিয়র টিম পাঠাচ্ছে, কিন্তু আমাদের সিনিয়ররা কেউই এই টুর্নামেন্টে খেলছেন না। অফকোর্স আমি এখানে, তাই খেলার আগে আমি ওদের গ্রুপে একটা মেসেজ পাঠাই। আমি ওদের বলি, বয়েজ, নো রেড কার্ড, আবেগতাড়িত হয়েও না, ভেবই না পাকিস্তানের বিরুদ্ধে খেলছো। পাকিস্তানিদের লাথি মেরো না, লাথি মেরো বলে। কিন্তু স্যার আমি ওদের মেসেজ করলাম কারণ যখনই আমি পাকিস্তানের বিরুদ্ধে খেলি, আমি আগে খেলেছি, তখন না খুব অদ্ভুত লাগে। লাঞ্চের সময়ও সব ঠিক, ভাইজান আপনি কেমন, আপনি কেমন, সেসব আলাপচারিতা অভ্যর্থনা চলছে। কিন্তু যেই না হুইসেলটা বাজে, কিছু একটা হয়। আর আমি আর সত্যি বলছি, বিশ্বাস করুন, কিছু একটা হয় আর মনে হয় যেন খেলাটা শুধু খেলা নেই। আই থিংক কারণটা বোধহয় আমাদের ব্রেনে গেঁথে গেছে। না না, এটা 70 বছরের শত্রুতা। আর যেহেতু আমার ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তাই আমি ওদেরকে একটা মেসেজ করলাম। জানি কোনো কাজ হবে না, জানি ওরা পিছনে নামা মাত্র সেই একই কথা ভাববে আমার মতো, কিন্তু তাও বললাম রেড কার্ড নয়, এসব ইত্যাদি। আর ওদের বলো শুধু বলে মারতে, সবুজ প্লেয়ারদের নয়। আপনি যেটা বললেন সত্যি কথাটা খুব বাস্তব। কারণ যখনই আমার খেলায় ফর্ম খারাপ যায়, যখনই মনে হয় ঠিক খুব একটা ভালো খেলিনি, বা গোল স্কোর করিনি, বা আমাকে খারাপ বলা হচ্ছে বা ক্রিটিসাইজ করা হচ্ছে, এরকম হলেই ফিরে গিয়ে আমি নিজেকে প্রশ্ন করি আমি কেন ফুটবল খেলা শুরু করেছিলাম। কারণ আমার ভালো লাগে, খেলতে ভালোবাসি। যখনই নিজেকে এরকম সময় দিই, আবার ব্যাপারটা যেন পুরো থিতিয়ে যায়, আর আবার ভালো খেলা শুরু করি, কিন্তু আবার ভুলে যাই। আর আবার 6-7 মাস ভালো খেলার পর আবার থেকে খারাপ খেলতে শুরু করেছি। কারণ এই জন্যই আমি ইউটিউবে এত ভিডিও রেখেছি। যদিও একই কথাই বলছি, তবুও মনে হয় যেন আবার নতুন কিছু বললাম। এটা সত্যি সত্যি বলেছেন। যদিও আমি আপনার অনেক ভিডিও দেখেছি, আর আমার মনে হয়েছে, আমার মতে অনেকেই সেটা একমত হবেন, কথাটা খুব সহজ সরল হলেও আর এত সহজভাবে বলা হয়েছে, কিন্তু যেহেতু আমরা সব কিছু জটিল করি, সেই হঠাৎ করে মনে হয় যেন ওয়াও। প্লিজ আপনারাই বলুন। আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই? তো যখনই আপনার ভিডিও দেখি, ভাবি, সেই মুহূর্তে দেখেই ভাবি ওয়াও, ওহ কি বললেন। তারপর যে শুতে যাই তখন ভাবি, আর এটা তো সবাই জানে, আগে কেন মাথায় আসেনি। আর বুঝতে পারছেন তো কি বলছি। আর এর সৌন্দর্যটাই হলো আপনি এত সহজ সরলভাবে বলেন
এত সহজে বোঝা যায়। আর আমি আশা করি যারা নিজের জীবনে অনেক সংগ্রাম করছেন তারাও এটা বুঝবেন আর কাজে লাগাবেন। আমি জানি না এখানে সবাই কিসের সংগ্রাম করছেন, হয়তো সংসারের সংগ্রাম। দেখুন, এমনকি আপনি যদি কোনো লড়াইয়ের খেলাতেও থাকেন, যেমন ধরুন বক্সিং, সেখানে শুধু অপোনেন্টের পাটা মারাতে হবে, অমনি উনি রেগে যাবেন, তারপর সে আর কিচ্ছু নয়। একবার রেগে গেলে সে শেষ, তাকে নিমেষেই হারানো সম্ভব। এমনকি আপনার চেয়ে বড় চেহারার হলেও যায় আসে না, তারা হারবেই। অর্থাৎ আবেগতাড়িত হওয়া মাত্রই আপনার শরীর আর মনের যে প্রাথমিক ক্ষমতা ও দক্ষতা তা কমে যায়। এই অবস্থায় আপনি কিভাবে জিতবেন? শুধু জেতার স্বপ্নই দেখতে পারেন, কোনো খেলাই জিততে পারবেন না, শুধুই জেতার স্বপ্ন দেখবেন। এখন আজ চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট প্রমাণ রয়েছে যা দর্শায় আপনি শুধু মনোরম অবস্থায় থাকাকালীনই আপনার শরীর ও মন সবচেয়ে ভালো কাজ করে। যায় আসে না কোন ধরনের খেলাধুলো বা পড়াশুনো বা সঙ্গীত বা অন্য কিছুর চর্চা আমরা করছি, কী ধরনের কাজ করছি তাতে যায় আসে না, কাজের ধরন যাই হোক। মূলত পার্থিব জগতে সাফল্য মানে শুধুই কত ভালোভাবে আপনি নিজের শরীর ও মনকে ব্যবহার করছেন, ব্যাপারটা শুধু সেটাই। আর এই দুটোকে সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন একমাত্র যখন সুন্দর আর মনোরম অনুভূতিতে থাকবেন। পরের বার যখন আমি আপনার খেলা দেখতে আসব, আমি সত্যি অবশ্যই আসব, আমরা আপনাকে ফুটবল মাঠে মুখে একটা বড় হাসি নিয়ে ছুটতে দেখতে চাই। আর আমার প্রিয় প্লেয়ার হলেন রোনাল্ডিনো। ভালো পছন্দ স্যার। কথাটা সত্যিই খুব বাস্তব। প্রতিপক্ষের পা মারিয়ে তাকে উন্মত্ত করার যে কথাটা বললেন, আপনাদের মনে পড়ে জিনেদিন জিদানের কথা? হ্যাঁ, মনে আছে? উনি সম্ভবত বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আর মনে পড়ে মার্টিনেজের কি হয়েছিল? আর ফ্রান্স, তারা সেই ম্যাচটা জেতেনি। তো সত্যি আপনার কথাটা খুবই সত্যি সত্যি। কিন্তু স্যার, শান্ত থাকাটা কিন্তু খুব কঠিন হয়ে যায় যখন কোণের গুঁতো খেতে খেতে প্রায় চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। দেখুন, পাল্টা জবাব দিয়ে কি করবেন তা নিয়ে আমি এখন বলবো না, কিন্তু সেই জবাবটা দিতেও কিন্তু আপনাকে শারীরিক মানসিকভাবে সবচেয়ে ভালো অবস্থায় থাকতে হবে। তো হ্যাঁ, লোকে রাগাবে, পাঁজরে গুঁতো মারবে, অনেক কিছুই করবে, শুধু ফুটবল মাঠেই নয়, গোটা ব্যাঙ্গালোর জুড়েই প্রতিদিন এটা ঘটছে, তাই না? ঠিকই। অন্তত মাঠে একজন আম্পায়ার থাকে, বেশি বাজেভাবে খোঁচালে তার জন্য কার্ড আছে, কিন্তু এখানে কার্ড দেখানোর কেউই নেই, লোকে আপনাকে সর্বত্রই খোঁচাচ্ছেন। তো এটা শুধু একটা কোনো জায়গাতেই হচ্ছে না, হচ্ছে সব জায়গাতেই। কোথাও হয়তো এটা শারীরিক, অন্য কোথাও খোঁচানিটা হয়তো মানসিক বা আবেগের, যে ধরনেরই হোক, মানুষ সবসময় কোনো না কোনোভাবে খোঁচাচ্ছেই। তাই প্রশ্নটা শুধু এটাই, আপনি এই পৃথিবীর জন্য তৈরি কিনা। শেষমেশ ব্যাপারটা এটাই দাঁড়ায়, তাই না? ঠিক। দেখুন, 60 বা 70-এর দশকে ফুটবল খেলাটা যেমন ছিল, তখনকার দিনে লোকে থাই অথবা কোমরের হাড় ভেঙে দিত। আজ তা আর হয় না। আজ অনেক লাল কার্ড ইত্যাদি রয়েছে। একটু হিংস্র হলেই বাইরে, যে কোনো ইচ্ছাকৃত আক্রমণ করা মাত্রই আজকাল বের করে দেওয়া হয়, কিন্তু আগে সেটা ছিল না। যদি উরুগুয়ে বা ওইরকম কারোর সাথে খেলতেন, তাহলে কোমর টোমর ভেঙে ফেরাটা প্রায় অবধারিতই থাকতো। তো কিভাবে ঠান্ডা থাকবো সেটা খুবই সহজ। দেখুন, ধরুন আপনাদের সবাইকেই স্যুপ বানানোর মশলা আর উপকরণ দিলাম। যদি সবাইকেই একই স্যুপ বানানোর মশলাপাতি দিই, আপনার কি মনে হয় সেটা দিয়ে সবাই একই ধরনের স্যুপ বানাবেন? আমাদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার হয়েছে। আমরা সবাই মূলত একই উপাদানের তৈরি, কিন্তু দেখুন প্রত্যেকে কত আলাদা আলাদা। অর্থাৎ স্যুপ বানানোর দক্ষতাটা আলাদা। আপনি একটা কেমিক্যাল স্যুপই, কেমিক্যাল বা রাসায়নিক স্যুপ বলছি কারণ মানুষের অভিজ্ঞতা যাই হোক, সেটা শান্তি হোক বা খুশি বা আনন্দ বা পরমানন্দ, দুঃখ বা কষ্ট, চাপ, উদ্বেগ, যাই নামে ডাকুন না কেন, মানুষের সমস্ত অভিজ্ঞতারই একটা রাসায়নিক ভিত্তি আছে। তো এটা একটা রাসায়নিক স্যুপই। প্রশ্নটা শুধুই আপনি একটা দারুণ স্যুপ নাকি যাচ্ছে তাই স্যুপ।
আর এই দারুণ স্যুপ হওয়ার জন্য মেডিটেশন আপনার মতো কতটা সাহায্য করে? না স্যার, আমি প্রশ্নটা কেন করছি বলছি স্যার। তো আমি যখন খারাপ অবস্থাতেই যাচ্ছিলাম, আর এখন 30-এর উপরে বয়স, তো একটু বেশি চিন্তা করে ফেলি। তো আমি একজনের কাছে গেছিলাম, সে বলেছিল মেডিটেশন করো, এতে কাজ দেবে। আর উনি আমাকে মেডিটেশন নিয়ে কিছু ধারণা দিলেন। স্যার, আমি মেডিটেশন বলতে যা করি তা হলো একটা শান্ত ঘরে, যেখানে কোনো আওয়াজ নেই, সেখানে একা বসে আমি নিজের সাথে কথা বলি। আর আমি লক্ষ্য করলাম এতে উপকার পাচ্ছি। আর আমি এটাও লক্ষ্য করলাম আমি আগে নিজের সঙ্গে কখনোই কথা বলিনি। আমি টিমের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি। কিন্তু একটু আগেই বলছিলেন না আপনি আমার ভিডিও শোনেন, কি হলো? স্যার সেটা বিং ওয়াচিং স্যার, সেটা এখনকার কথা। ওটা আমি 8 মাস আগের কথা বলছি। আর তখন বুঝতে পারলাম, আমি যখন নিজের সাথে কথা বলছি, আমি বুঝতে পারলাম কতটা নিজেকে উপেক্ষা করেছি। স্যার প্লিজ আমাদের একটু ওই মেডিটেশনের গুরুত্ব নিয়ে আর নিজের সাথে কথা বলার গুরুত্ব নিয়ে কিছু বলবেন? নিজের সাথে কথা বলা বেশ, সেটা নিমহ্যান্সে ভালো হয়। দেখো, তোমায় বলি, শোনো, তুমি যা করতে চাইছো তা হলো নিজেকে একটা অবস্থা থেকে বের করার চেষ্টা করছো নিজেকে কিছু জিনিস থেকে বের করতে, যে জিনিসগুলো বারবার হয়ে চলেছে, কিছু বাধ্যকারী বা কম্পালসিভ কাজ কিংবা আচরণ। চেষ্টা করছো কথা বলে সেটা থেকে বেরোতে। কিন্তু অবশ্যই যেটা বুঝতে হবে, মানব মনের প্রকৃতিটাই এই রকম। তুমি যা চাও না তোমার মনে সেটাই চলতে থাকবে। এখনই একটা পরীক্ষা করা যাক, বাচ্চারাও যোগ দিক। হ্যাঁ, আগামী 10 সেকেন্ড কেউ হনুমানের কথা ভাববে না। কি নিয়ে ভাবলে? হনুমান। হ্যাঁ, তো যদি আমরা বলি এটা চাই না, শুধু সেটাই হবে, কারণ আমাদের মনের প্রকৃতিটাই এমনভাবেই তৈরি, সেখানে শুধু যোগ আর গুণ হতে পারে, বিয়োগ বা ভাগ হয় না এই মনে। মানে আমি চিন্তার নিরিখে বলছি, যদি বলেন মনে অনেক চিন্তা আসছে, এগুলোকে ভাগ বা বিয়োগ করে দেখা যাক, এইরকম কিচ্ছু হয় না। ছুঁলেই যোগ হয়ে আরো বেড়ে চলবে। বেশি চেষ্টা করলে গুণ হয়ে বাড়তে থাক। যোগটা এইরকম বেঁকে গুণ হয়ে যাবে, কারণ এটা এমন গাড়ি যা 3টে প্যাডেলই থ্রটল, যাই ছোবেন বুম। তো এই ধরনের মনে এইরকম পদ্ধতি চলবে না। কিছু জিনিস হয় সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা করছেন, তারা কিছু বিশেষ উপায় দিচ্ছেন। তারা বলছেন নিজের সাথে কথা বলুন, যেমন অন্য কাউকে গালাগাল না দিয়ে নিজেকেই যা বলার বলে ফুটবল মাঠে নামার আগে ব্যাপারটা মিটিয়ে ফেলা। কিন্তু গালাগাল আপনার মধ্যে কিন্তু লুকিয়ে নেই। এই মুহূর্তে রাগ কিন্তু আপনার মধ্যে লুকিয়ে নেই, আছে কি না? এখন নেই। কখনো সখনো আপনি তৈরি করেন। কেন তৈরি করেন? কেন আপনি এমন কিছু তৈরি করবেন যেটা চান না? তৈরি করছেন কারণ একটা ব্যাপার হলো, কোথাও একটা আপনার বিশ্বাস এটা শক্তি দিচ্ছে। বেশিরভাগ মানুষের বিশ্বাস রাগ হলো শক্তি, কিন্তু রাগের নিয়ন্ত্রণ হারালে আবার কষ্ট পান। যখন সামনের কাউকে অল্প রাগ দেখালে সে ভয় পায়, তখন মজা লাগে। জানো, আমি বুম করলাম, আরো ভয় পেয়ে গেল, তখন বেশ লাগে। তো যখনই এটাকে শক্তি ভাবেন আর একটা সময় পর এটা আপনাকেই গিলে খায়, তখনই ঘটে বিপর্যয়। তো মানুষ নিজেকে কাজে ছুঁড়ে দেওয়ার শক্তি পান অনেক নেগেটিভ আবেগ, যেমন রাগ, বিরক্তি, ঘৃণাকে ব্যবহার করে। ঘৃণা তো যেন আগুন, যা মানুষকে অনেক কিছুই করাতে পারে। সাম্রাজ্য বিস্তার, দখল আর শাসনের এমন প্রচুর উদাহরণ আছে যার উৎস ছিল ঘৃণার তাড়না। এই রকম নেগেটিভ আবেগ থেকে শক্তি নেওয়ার মানে হলো, এই যেমন কর্ণাটকের গ্রামে আর ছোট শহরে একসময় এইরকম হতো। সৌভাগ্যবশত আজকাল বোধহয় বন্ধ হয়েছে। দীপাবলি যখন আসে, যেমন এখন আসছে, অনেকে করত কি, একটা গাধা জোগাড় করে তার ল্যাজে লম্বা কালীপটকা বাজি বেঁধে দিত। বেচারা গাধা বাজি ফাটা শুরু করলে রেসের ঘোড়ার চেয়েও জোরে ছুটত, ভয় আতঙ্কে। কিন্তু কাজ করার উপায় এটা নয়, এতে জীবন যাবে, এটা অনেকভাবেই আপনাকে ধ্বংস করবে। এই যে মিস্টার বোল্ট জোরে দৌড়ন, তার ল্যাজে আগুন লেগেছে বলে কিন্তু নয়, বরং উনি ওনার পা আর ফুসফুসকে সেইভাবেই তৈরি করেছেন, আর সেই পা আর ফুসফুসের পেছনে নিজের জীবন উৎসর্গ করেছেন বলে।
তিনি যা করতে চেয়েছেন তার জন্যে নিজের জীবনটাই সঁপে দিয়েছেন। এই একটা জিনিস আমাদের বুঝতে হবে, আপনি যাই করতে চান, যা কিছুই হোক, সঙ্গীত হোক বা চিত্রকলা, খেলাধুলো, ব্যবসা, আধ্যাত্মিকতা, যায় আসে না কি, যেটা করছেন সেটার প্রতি সম্পূর্ণ মন প্রাণ সঁপে না দিলে কোনোদিনই উল্লেখযোগ্য কিছু করতে পারবেন না। করবেন সাধারণ মানের কাজ, কোনো রকমে বাঁচবেন, জীবিকা জোটাবেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু করতে চাইলে যাই করছেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে হবে। শুধুমাত্র তবেই সেটা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যা করছেন তা তাৎপর্যপূর্ণ হবে, নয়তো আর কি। তো মিস্টার বোল্টকে লোকে শুধু এইভাবেই দেখেছেন, আপনি তাকে ট্রেনিং করতে দেখেননি। দিন রাত এক করে ওনারা ট্রেনিং করেন, যা ইচ্ছে তাই খেতে পারেন না, সব ব্যাপারে সাবধান থাকতে হয়, এক ফোঁটা জল খেতে হলেও সেটা খুব মেপে খেতে হয়, সবকিছুতে খুব সযত্নে মন দেওয়া হয়। কিন্তু ওনার মহিমা শুধু 9 সেকেন্ডের। ওই 9টা সেকেন্ডের জন্য বহু বছরের প্রস্তুতি লেগেছে। সত্যি একদম খাঁটি কথা বললেন। আর আমি আপনার কথার মাঝে বলতে চাই না, কিন্তু স্যার যে কারণে ঠিক এই প্রশ্নটা আমি করলাম আপনাকে, আর কথাটা আপনি যেটা বললেন ঠিকই, একসময় নিজের সঙ্গে কথা বলতাম, এখনো বলি। তোমাকে একটা কথা বলি, তুমি আমার কাছে 3 সপ্তাহের জন্য এসো, যেহেতু বলেছিলে তুমি 30 পেরিয়েছো, যেটা ফুটবলারদের জন্য একটা উদ্বেগের কারণই। সত্যিই তাই, যে কোনো খেলোয়াড়ের জন্যই এটা দুশ্চিন্তার, কারণ খেলোয়াড়দের খেলার সময়টা সীমিত হয়। সেই অল্প সময় দুর্দান্ত খেলে উঠতে হয়, নয়তো ধাপে ধাপে এগোলে যেমন ম্যানেজমেন্টের জগতে হয়, মানে এইরকম করলে কোথাও পৌঁছবেন না, উঠতে হবে তড়িতের বেগেই। তো বয়স 30 পেরোনো দুশ্চিন্তারই। আমার সঙ্গে 3 সপ্তাহ কাটাও, তোমার বয়স 5 বছর কমিয়ে দেবো। রাজি? আমি রাজি আছি। আপনারা যতই খুশি হন, অফারটা কিন্তু শুধু আমার জন্য। স্যার স্যার কথাটা কেন আমার ঠিক লাগছে আমি বলছি, কারণ যখন নিজের সাথে কথা বলি সবচেয়ে বেশি যা করি, না না সত্যি বলছি, নিজের সাথে কথা বলার সময় নিজেকে বলি, নিজেকে মনে করাই কি কি করা উচিত উচিত নয়। কারণ যেমন আপনি খাবারের কথা বললেন, তো আমি নিজেকে বলি যে যেমন কালকে আমি 5 বার খাবো, নিজেকে বলি ঠিক যা প্রেসক্রাইব করা শুধু সেটাই যেন খাই, শরীরের জন্য অদরকারি এমন কোনো কিছু যেন আমি না খাই। আর স্যার বিগত 6 মাসে খাবার আমার জীবনের কেরিয়ারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর এর জন্য আমি প্রচুর ভালো ফলও পাচ্ছি। যেমন যেভাবে আমি ভাবছি, কাজ করছি, সেটা দারুণ উন্নতি দেখতে পাচ্ছি। লোকে ভাবে আমার 6 প্যাক চাই, এইসব চাই, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ কিন্তু নয়। যেমন আমি 8 মাসে আমি আগের থেকে অনেক ভালো আনন্দে আছি, কারণ খাবারটা আমি আরও সচেতনভাবে খাচ্ছি। যেমন আপনি ওনার 4 বছরের ট্রেনিংয়ের কথা বললেন, উনি নিয়ম করে খান, নিয়ম করে চলেন, 9 সেকেন্ডের ওই ব্যাপারটা বললেন, কথাটা সত্যিই খাঁটি। আর এই কারণেই আমি নিজের সাথে কথা বলি, যাতে আমি ডিসিপ্লিন থাকি, কারণ বয়স 30-এর উপরে, সময় বেশি। তুমি 3 সপ্তাহ আমার সঙ্গে কাটাও, তোমার সঙ্গে একবারই কথা বলবো, দেখবে তারপর থেকে নিজের সঙ্গে আর কথা বলতে হচ্ছে না। এই লোভনীয় অফার কি ছাড়া যায়? কিন্তু নর্মাল মানুষদের জন্য সবচেয়ে ভালো মেডিটেশন কি হবে? তোমার কেন মনে হচ্ছে এনারা নর্মাল? যারা যারা এখানে বিএসসির হয়ে খেলছেন না, তাদের জন্য সবচেয়ে ভালো মেডিটেশন কি? না দেখুন, আমাদের বুঝতে হবে ইংলিশে এই যে মেডিটেশন শব্দটা নির্দিষ্ট করে কিন্তু কিছু বলে না। এই যেমন কেউ যদি এখানে চোখ বন্ধ করে বসে, লোকে ভাবে তিনি ধ্যান করছেন, কিন্তু তুমি যেমন বললে হয়তো এখানে বসে নিজের সঙ্গে কথা বলছো, বা হয়তো চিন্তা করছো, বা হয়তো ভাবছো, হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করছো যাকে বলে জপ, বা হয়তো তপ করছো যেটা দেহে এক ধরনের তাপ সৃষ্টির পদ্ধতি, বা হয়তো ধারণা, ধ্যান, শূন্য সমাধি, সাম্যামা করছো, এরকম অনেক কিছুই সম্ভব। ইংরেজি ভাষায় অন্তরের মাত্রাগুলোকে বর্ণনা করার জন্য যথেষ্ট শব্দ নেই। ইংরেজি ভাষা বাইরের জগতের প্রযুক্তিগত দিক বা ভৌত দিকগুলো বর্ণনা করার জন্য খুবই ভালো, কিন্তু অন্তরের অভিজ্ঞতার ক্ষেত্রে ইংরেজি ভাষাতে মানুষের অভিজ্ঞতার বিভিন্ন মাত্রাকে প্রকাশ করার জন্য যথেষ্ট শব্দ নেই। তাই ইংলিশে এই মেডিটেশন শব্দটা খুব অস্পষ্ট, নির্দিষ্ট করে কিছুই বোঝায় না। যদি আমরা এই মেডিটেশন শব্দটাকে ধ্যান বা ধ্যানা বলেই ধরে নিই, কর্ণাটকে উচ্চারণটা ধ্যানা, তামিলনাড়ুতে গেলে হয়ে যাবে ধ্যানম। তো যদি ধ্যান বা ধ্যানমের ব্যাপারেই বলেন, এই ধ্যানের মানে হলো যদি এইখানে বসেন, আপনার শরীর এখানে,
মন বাইরে ওখানে, আর আপনি যেটা সেটা অন্য কোথাও। তার মানে আপনি আর আপনার শরীর, আপনি আর আপনার মনের মধ্যে একটা দূরত্ব আছে। একবার আপনি এবং আপনার শরীর ও মনের মাঝে একটু দূরত্ব তৈরি হলে হঠাৎই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। খুব জটিল জটিল জিনিসও আপনার কাছে খুব সরল হয়ে যায়। ঠিক যেমন এই আমি যখন আসছিলাম, কি শহরটাই না বানিয়েছেন আপনারা। আমরা একটা সময় ছিল যখন আমি মাইসোরে থাকতাম, আমাদের যদি হঠাৎ মনে হতো অমনি এই 140 কিলোমিটার রাস্তা ধরে বেরিয়ে পড়তাম। তখনকার দিনে রাস্তা ওয়ান ওয়ে ট্র্যাক ছিল, কিন্তু ঝড়ের বেগে 1 ঘন্টা 35 বা 40 মিনিটেই আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে যেতাম। আর তারপর এমজি রোড ধরে টার্ন করে আমরা আবার সোজা মাইসোরে ফিরে যেতাম। আজকাল অসম্ভব। তখন শহরটা কি সুন্দর ছিল, আর গত কয়েক বছর এর কি হালটাই না করেছেন। এখন ব্যাঙ্গালোর বলে মনেই হয় না। তাপমাত্রাও নয়, দেখতেও এখন অন্যরকম, আর ট্রাফিকও অন্যরকম, মানুষজনও আলাদা। বেশিরভাগকেই দেখি হিন্দিতে কথা বলছে। তো আগের ব্যাঙ্গালোর আর নেই, আর দেখতে পাচ্ছি হিটলারও বইয়ের তাকে ফিরে এসেছেন। তো এই যে মাত্রাটা যাকে ধ্যান বলছেন, এটা হলো আসলে একটু দূরত্বই। ধরুন আপনি ট্রাফিকে, তখন বিরক্ত লাগে কিনা, কিন্তু ধরুন আপনি একটা এরোপ্লেন বা হট এয়ার বেলুন বা তেমন কিছু একটাতে চেপে উড়ে গেলেন, তারপর নিচে দেখলেন, তখন কিন্তু নিচের ভয়ঙ্কর ট্রাফিকটা দেখতে ভালোই লাগে, তাই না? বিশেষ করে রাতে ট্রাফিক জ্যাম হলে দেখতে বেশ ভালোই লাগে। দেখেছেন কখনো প্লেন থেকে? কিন্তু ট্রাফিকে থাকাকালীন গল্পটা একেবারেই অন্য। ট্রাফিকে আটকে পড়ার ভোগান্তিটা একরকমের হয়, কিন্তু দূরত্ব তৈরি হলেই পুরো অন্য ব্যাপার হয়ে যায়। যেমন দেখুন, এই পৃথিবীটা গোল, যদিও ব্যাঙ্গালোরের লোকজন ভাবে চ্যাপ্টা। ব্যাঙ্গালোর থেকেই তো শুরু হয়েছিল, তাই না? পৃথিবী নাকি আবার চ্যাপ্টা হয়ে গেছে, জানেন তো? এটা একজন বই লিখেছিলেন, পৃথিবীটা চ্যাপ্টা। ব্যাঙ্গালোরের কেউ? হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরকে নিয়েই। তো চিরকাল আমরা তর্ক করেছি, তর্কটা কোনোদিনই থামতো না, কারণ এই মেঝে বরাবর চলাফেরা করলে এটাকে চ্যাপ্টাই মনে হবে নিঃসন্দেহে। কিন্তু যখন আমরা ওড়া শুরু করলাম আর নিচের দিকে তাকালাম, দেখলাম এটা পরিষ্কার গোল। তারপর চাঁদ থেকে নিচে দেখলাম 100 ভাগ গোল, আর কোনো তর্কের অবকাশই নেই। ঠিক এটাই আপনাকে নিজের শরীর আর মনের সাথেও করতে হবে। একটু দূরত্ব এলেই হঠাৎ সবকিছু স্পষ্ট হয়ে যায়। ছোট ছোট জিনিস। মানুষ 50-60 বছর বাঁচার পরও নিজের চিন্তা আর আবেগকে সামলাতে জানেন না। কখন শিখবেন তারা? 1000 বছর পর। কখন? যদি নিজের চিন্তাকে সামলাতে না জানেন, এতদিন তাহলে বাঁচলেন কিভাবে আমি জানি না। ঘটনাক্রমে বাঁচলে দুশ্চিন্তা উদ্বেগ আসাই স্বাভাবিক। আর কি বা হবে? ধরুন ঘটনাক্রমে আপনি ধরা যাক মোটর বাইক বা গাড়ি চালাতে জানেন না, কিন্তু ঘটনাক্রমে গাড়িটা চলতে শুরু করলো, তাহলে অ্যাংজাইটি হবে কিনা? গাড়ি আরো জোরে চললে ভয় করবে কিনা? আরো জোরে চললে আতঙ্ক হবে কিনা? কিন্তু চালাতে জানলে গাড়ি যত জোরে চলে ততই ভালো, হ্যাঁ কি না? আপনার শরীর আর মনের ক্ষেত্রেও তাই। যেহেতু ওতে ডুবে গেছেন, ওদের কিছুই বুঝে উঠতে পারেননি, তাই মনে হয় যেন খুব জটিল। চাই একটু দূরত্ব। এটাই ধ্যান, এটাই মেডিটেশন একরকম ভাবে। তো ওই দূরত্বটুকু তৈরি করলে হঠাৎ দেখবেন সবকিছু পরিষ্কার। যা এত জটিল বলে মনে হচ্ছিল তা খুব সরল কিছুই। সত্যি খুব সুন্দর বোঝালেন। আমাদের প্রত্যেকের অবশ্যই উচিত এটা জীবনে প্রয়োগ করা। কিন্তু স্যার, আমি অকপটেই স্বীকার করছি, আমি জানি অনেকেই হয়তো একমত হবেন, মেডিটেশন করার সময় সমস্যাটা ঠিক হয়ে যায়, কিন্তু পরে আবার সেটা ফিরে আসে। সেই একই সমস্যা, একই ইস্যু, এর থেকে ঠিক কিভাবে? দেখুন, এইরকম হচ্ছে কারণ আপনি ধ্যানকে একটা কাজ বলে ভাবছেন। এটা কোনো কাজ নয়, এটা একটা পরিণতি বা কনসিকোয়েন্স। যদি নিজের শরীর, নিজের বুদ্ধি, আবেগ আর শক্তিকে নির্দিষ্টভাবে পরিপক্ক করে তোলেন, ধ্যান তখন একটা গুণ হয়ে প্রকাশ পাবে। এটা কোনো কাজ নয়। লোকে 10 মিনিটের ধ্যান করছেন, এইভাবে কিছুদিন পর তারা পাগলামির দিকেই এগোবেন নিশ্চিতভাবেই। অনেক উদাহরণ আছে।
একটা সার্ভে হয়েছিল 94 বা 96 সাল নাগাদ, বছরটা ঠিক মনে নেই, কিন্তু সময়টা 90-এর দশকের শুরুর দিকেরই হবে। নেম হ্যান্স ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল, আর সার্ভেতে পেয়েছিল ইনপেশেন্টদের 8%, আউটপেশেন্ট নয় কিন্তু, যে ইনপেশেন্টরা সেখানে থেকে অনেকদিন ধরে চিকিৎসা করেছেন তাদের মধ্যে 8% এসেছিলেন ভুলভাবে যোগ ও মেডিটেশন করার ফলে। কারণ মনকে জোর করে কিছু করাতে চাইলে মন ভারসাম্য হারাবে। খুব জরুরি হলো যখন আপনাকে আচ্ছা, আপনারা কি একমত এই মানব দেহযন্ত্রটাই এই পৃথিবীর সবচেয়ে জটিল উন্নত একটা যন্ত্র? আপনারা কি একমত? এর ইউজার ম্যানুয়ালটা কি পড়েছেন? তাহলে কিভাবে ব্যবহার করবেন যেন তেন প্রকারে? তো কিছু কিছু টিপস দিন যাতে এই ভুল না করি। ধ্যান ঠিক কিভাবে করা উচিত? দেখো, এইসব ছোটখাটো টিপসে কিন্তু মানুষকে বিপদে ফেলেছে। যে কারণে আধ্যাত্মিক প্রক্রিয়া একটা হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে। আমি সচেতনভাবেই বলছি, সার্কাস হয়ে গেছে। কারণ সবাই যেখানে সেখানে এটা করতে চাইছে। রাস্তার ধারে এখন গীতা শেখানো হচ্ছে। কৃষ্ণ অনেক বছর অপেক্ষা করেছিলেন। অর্জুন আর কৃষ্ণ, তুমি তো অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলে। অর্জুন আর কৃষ্ণ খুব ঘনিষ্ঠ ছিলেন, তারা একে অপরকে খুব ভালো চিনতেন। কিন্তু তবুও কৃষ্ণ শেষ মুহূর্ত অবধি দাঁড়ালেন। যখন একটা চরম পরিস্থিতি তৈরি হলো, যখন অর্জুনের মন টুকরো টুকরো হওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্ত অবধি অপেক্ষা করে তবেই শিক্ষাটা দিলেন। কিন্তু এখন সব ধরনের মূর্খরা রাস্তার মোড়ে মোড়ে এটা পড়ছেন। কোনো পরিস্থিতি সৃষ্টি না করেই কেউই বক্তব্যটা বুঝছে না, শুধু শব্দ আর কথার ঝুড়ি। যেমন তুমি বলছিলে, আমার ভিডিও শোনার সময় মনে হয় সবকিছু বন্ধ করে তবেই শুনি, কারণ ব্যাপারটা খুব সহজ হলেও বোঝা সহজ নয়। কারণ এটা যে জটিল তা ঠিক নয়, কিন্তু সরল জিনিসগুলোই মানুষের বুদ্ধির কাছে কঠিন মনে হয়। যদি ইন্টেলেক্ট বা বুদ্ধি দিয়ে কিছু বোঝার চেষ্টা করেন, জটিল জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। কিন্তু সবচেয়ে সরল যা, সেটা নিয়েই আমার চারপাশে সবাই হিমশিম খান। কারণ আমি তাদের সবচেয়ে সরল জিনিসটা বললেও তারা অনেক কিছু নিয়ে ভাবছে। জিনিসটা সবচেয়ে সরল, কিন্তু যেহেতু খুব সরল, জন্ম আপনার হাতে নেই, মৃত্যুও আপনার হাতে নেই, দুটোই নিজের থেকে হয়। আপনাকে শুধু জন্ম আর মৃত্যুর মাঝের সময়টায় শুধুই বিন্দাস থাকতে হবে। এটাই সব। আপনাকে নিজেকে জন্ম দিতে হবে না, নিজেকে মেরেও ফেলতে হবে না, দুটোই নিজে থেকে হবে। তো আপনি করছেনটা কি? সব কিছুই নিজে থেকে হচ্ছে। আপনাকে গ্রহটা ঘুরিয়ে দিনরাত ঘটাতে হচ্ছে না, আপনাকে কিছুই করতে হচ্ছে না, সব কিছুই করে দেওয়া হচ্ছে। এখানে শুধুই সব কিছুর সাথে এক লয় থাকতে হবে, জীবনের প্রাচুর্যকে গ্রহণ করতে। আর এতেই আপনি হিমশিম খাচ্ছেন। এটা হচ্ছে কারণ মানুষ সবকিছুকে ইন্টেলেকচুয়ালি দেখছেন। যখন বলছি ইন্টেলেকচুয়ালি, বুদ্ধি বা ইন্টেলেক্টের প্রকৃতিটাই এমন। আপনাদের একটা প্রশ্ন করি, আপনি তীক্ষ্ণ বুদ্ধি চান নাকি ভোঁতা বুদ্ধি? এখনই বাছুন, আমি এখনই কিন্তু আশীর্বাদ দেব। তো মূলত আপনি চান তীক্ষ্ণ বুদ্ধি, যার অর্থ এটা একটা কাটার যন্ত্র, একটা ছুরির মতো। যত ধারালো তত ভালো। ভোঁতা ছুরি কেউই চায় না, সবাই চায় ধারালো। এখন এই ছুরিটাই শুধু আপনার জীবনে আছে। সব কিছুর জন্যেই ছুরি ব্যবহার করেন। যখন নিজের কাপড় সেলাই করেন তখন ছুরি ব্যবহার করেন। ওই মেয়েটা কোথায় গেল? ও নিজের প্যান্ট ছুরি দিয়ে সেলাই করছিল বোধহয়। যদি সেলাই করতে ছুরি ব্যবহার করেন, কাপড়টা তো ছিন্ন ভিন্ন হবেই, তাই না? নিজের জীবনের সাথেও সেটাই করছেন। ঠিক এটাই, জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র সবকিছুর জন্য ছুরি ব্যবহার করছেন বলেই। আপনাদের আমার এই অভিজ্ঞতাটা শোনাই। একটা সময় ছিল যখন আমি লিটারালি মোটরসাইকেলেই থাকতাম আর দেশ জুড়ে ভ্রমণ করতাম। কোনো গন্তব্য ছিল না, এমনি গাড়ি চালিয়ে যেতাম বর্ডার না আসা অবধি, আর তারপর গাড়ি ঘুরিয়ে আবার এদিক ওদিক, শুধু দেশটা দেখার আকাঙ্ক্ষায়। প্রায় 5.5 থেকে 6 বছর আমি লিটারালি সারাটা দেশ ঘুরেছিলাম। তো আমি তখন খেয়াল নেই তখন মধ্যপ্রদেশে ছিলাম নাকি উত্তরপ্রদেশে, সারা রাত ধরে গাড়ি চালিয়েছিলাম। তখন এর জন্যে আমি জনপ্রিয় ছিলাম, এমনকি আজও।
যে আমি টানা 3 দিন ও রাত না ঘুমিয়ে গাড়ি চালাতে পারি। প্রতিদিনই প্রায় 800 থেকে 1200 কিলোমিটার পার করতাম। প্লিজ সবাই এটা করার চেষ্টা করবেন না, এর জন্য সম্পূর্ণ অন্য ধরনের পার্সোনালিটি লাগে, সবার জন্য কিন্তু নয় প্লিজ। দেখুন, আজকাল যাই করুন একটা ওয়ার্নিং দিয়ে দিতে হয়। ইয়াং ছেলেমেয়েরা এমন হয়ে গেছে, সাবধান না করলেই তারা সোজা খাদে গিয়ে পড়বে। সামনে খাদ, বিপদ, যেও না। ইয়াং বয়সে অন্য কাউকে কেন সাবধান করতে হবে? আপনার নিজেরই তো সর্বেন্দ্রিয় সজাগ থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আপনাদের বলে দিতে হচ্ছে সাবধান হও, ধীরে চলো, ইত্যাদি ইত্যাদি। এসব বয়স্ক লোকেদের বললে মানায়। যারা 85 বছরের থুরথুরে বুড়ো, তাদের বলা দরকার কোথায় ড্রেন, কোথায় এটা, কোথায় ওটা। কিন্তু না, এখন যুবকদেরও মনে করাতে হচ্ছে, কারণ না এভাবে তো বিপদ হবেই। কথাটা খুব তুমিও কি ফুটবল খেলার সময় এইরকম করো? নো স্যার। তো আমি ছিলাম মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের মাঝামাঝি কোথাও, ভোরবেলা। সারা রাত চালানোর পর আমি একটা ধাবার সামনে থামালাম চা আর কিছু একটা খাওয়ার জন্যে। আর আমি সবসময় নিজের মোটরসাইকেল নিজেই সারাতাম, কারণ টানা দীর্ঘদিনের যাত্রায় থাকলে অন্যের হাতে সারাতে আর ভরসা হয় না। তো আমার বাইকের চেনটা একটু লুজ হয়ে গেছিল। তখনকার বাইকের সমস্যাটা হতো। আমার ছিল ইএসডি বাইক, সব বাইকই হয় আজকালকার বাইকেও, শুধু হারলেই ব্যতিক্রম, ওতে বেল্ট থাকে। ভয়ঙ্কর। বেল্ট দেওয়া বাইক চালাতে চাই না। তো চেন লুজ হলে একটা লিঙ্ক খুলে ওটা টাইট করতে হতো। তো আমি একটা গ্যারেজ দেখতে পেলাম, মুবারক মেকানিক্যাল ওয়ার্কস লেখা ছিল, একটা হাতে লেখা বোর্ড। আমি ভাবলাম ওখানে একজন উৎসাহে ভরপুর যুবক কাজ করছে। ভাবলাম ঠিক আছে, ওকে দিয়েই সারাই। তাই ওকে বললাম, তুমি এই চেনটা একটু টাইট করতে পারবে? তখন সে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো। তার হাতে শুধু একটা চেনই আর হাতুড়ি, এছাড়া আর কিছুই ছিল না। আমি হাতের ওর ওই যন্ত্রপাতিগুলো দেখে বললাম দাঁড়াও। ওকে থামতে বলে আমি জিজ্ঞেস করলাম, তোমার আর কিচ্ছু নেই? না না, আমি ঠিক পারবো, চেন টাইট হয়ে যাবে। আমি বললাম দাঁড়াও। উঠে তার গ্যারেজে ঢুকে চারপাশে দেখলাম ছেনি আর হাতুড়ি ছাড়া কোনো যন্ত্রপাতি নেই। এই ছেনি আর হাতুড়ি দিয়েই সে সব কিছু সারায়, কিন্তু তার সারাইয়ের পর গাড়ি পুরো শেষ। তার কাজের পরে অন্য কেউই কিছু আর খুলতে বা সারাতে পারবে না। তো আপনি যদি শুধু নিজের বুদ্ধিকেই ব্যবহার করেন আর নিজের ভেতরের অন্যান্য বুদ্ধিমত্তার মাত্রাগুলোকে বা ডিমেনশনগুলোকে উপেক্ষা করেন, তাহলে জীবন এমনই হবে। মুবারক মেকানিক্যাল ওয়ার্কস। মুবারক। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি সত্যি বাকরুদ্ধ। আমি কয়েকটা না, তার কারণ তুমি নিজের সঙ্গেই ভালো কথা বলতে পারো, তাই। সেটা একটা ভ্যালিড পয়েন্ট। আর গাইস, আমি সবসময় কিন্তু করি না। এর পরের বার গোল মিস করলেই লোকে বলবে ও তো নিজের সাথে কথা বলে, ওর দ্বারা গোল দেওয়া হবে না। না 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 না, মাঝে সাঝে। এখানে অনেক ছোটরা আছে, আপনাকে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে করবো বলে ভাবছি। আমি প্রশ্নটা করেছিলাম আমার একজন টিচারকেও। আমি যখন ছোট ছিলাম, আমার একজন ইকোনমিক্স টিচার জিজ্ঞেস করলেন, তুই কেন ফুটবল মাঠে খেলে সময় নষ্ট করিস? কি হবে খেলে? ক্লাসেও দেরি, সময় মতো আসছিস না। আমার তো তোমাকে প্রশ্ন, তুমি কেন ইকোনমিক্স ক্লাসে সময় নষ্ট করছিলে? স্যার, আমি ঠিক সেটাই করতাম। তো তখন আমি ওনাকে বললাম, ম্যাডাম আমি ফুটবলার হতে চাই, সেজন্যই মাঠে ছিলাম, আর দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি। তারপর অবশ্যই তিনি আমাকে যা শোনালেন তা বলার মতো নয়। আর তারপর তিনি ক্লাস টিচারকেও কমপ্লেন করলেন যে অমুক ছাত্রের মাথা খারাপ হয়ে গেছে, তাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। তো ক্লাস টিচার আমায় এসে বললেন, কী চলছে তোমার মাথায়? তখন আমি তাকে বললাম, স্যার আমি আসলে ফুটবলার হতে চাই। আর সপ্তাহে মাত্র একটা ক্লাস হতো, যার নাম ছিল পিটি ক্লাস, মাত্র 2টো পিরিয়ড সারা সপ্তাহে। এমন অনেক বাচ্চারাই ছিল যারা আইআইটিতে যেতে চায়, ডাক্তার হতে চায়, তাদের জন্য ছিল প্রতি সপ্তাহে 8টা-10টা ক্লাস, তাদের উৎসাহ দিতে। কিন্তু আমার জন্য ছিল একটাই ক্লাস, সেটাও সাদা হাফ প্যান্ট আর সাদা টি শার্ট পরে, পিটি ক্লাস, কোনো ফুটবল ক্লাস ছিল না। আর সেই সাদা হাফ প্যান্টে দাগ লাগানো। হ্যাঁ, বাড়ি থেকে সেটাই নির্দেশ ছিল, কিন্তু আমি কখনো শুনতাম না, সবসময় নোংরা। তো তারপর আমি তাকে বললাম, তাহলে আমার তো সফল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ আমি মাঠে যা করি তার কোনো প্র্যাকটিক্যাল নেই। কেউ এসে আমাকে বলে না, দেখো তুমি এটা ভুল করেছো, এটা এইভাবে করতে হবে। তো ইকোনমিক্স টিচারের মতো আমার ক্লাস টিচারও বললেন, শার্ট আপ, অন্য বাচ্চারা যা করছে সেটাই করো। তাই তখন আমি বুঝলাম যে না, আমি সাহায্য পাবো না। আর এখন যখন আমি বিভিন্ন স্কুলের বাচ্চাদের সাথে দেখা করি, দেখি তাদেরও সেই একই সমস্যা, তারা
খেলাধুলোর দিক থেকে যথেষ্ট শিক্ষা পাচ্ছে না। আর আমি মনে করি, আমার বিশ্বাস, আমি ভুল হতে পারি, আমার মতে খেলাধুলোর মতো কোনো কিছুই আপনাকে ভালো মানুষ হতে শেখাতে পারে না। এটাই আমার বিশ্বাস, আমি ভুল হতে পারি নিজের সাথে কথা বলার ব্যাপারটার মতো। কিন্তু আমার জীবনে যা কিছু ভালো ঘটেছে তা কেবল এই খেলাধুলোর কারণেই। আর আমি এইসব সম্মান বা পুরস্কারের কথা বলছি না, আমি মানুষ হিসেবে আরও ভালো হয়েছি। তো তখন আমি খেয়াল করলাম আমরা স্কুলগুলোতেও কেন এটা আনছি না, কেন শেখাচ্ছি না। এর আগে তুমি ঠিক কতটা খারাপ ছিলে? ওকে, নো নো, দ্যাটস ট্রু। না না না, সেটা সত্যি। জানো তো, আমি কি করব তা নিয়েও ভাবতাম না। আর আমি সেই রকম বাড়ির বাচ্চা যেখানে বাবা মা ঝগড়া করে, এটা তোমার ভুল, না তোমার ভুল, তোমার জন্য হয়েছে, তোমার জন্য। তারপর হঠাৎ খেলাধুলোর জন্য সব পাল্টে গেল। ফুটবলই নিশ্চিত করেছিল আমি যেন এই সমস্ত কিছু নিয়ে একদম প্রভাবিত না হই, চিন্তা না করি, অন্য কিছু নিয়ে না ভাবি। তাই যখনই ফুটবল খেলতাম সেখানে থাকতো শুধু আমি, আমার চিন্তা, আমার মনোযোগ দেওয়া, আরও ভালো উন্নত হওয়ার চেষ্টা। বাকি সব না হয় বললাম না। না, খেলাধুলোর সবচেয়ে ভালো ব্যাপারটা হলো আমার মতে, দেখুন, দুদিন আগেই বিবেকানন্দের শিকাগোতে দেওয়া বক্তৃতার 125তম বার্ষিকী ছিল। অধিকাংশ মানুষই হয়তো তার এই দিকটা তেমন খেয়াল করেননি। তিনি একটা কথা বলেছিলেন, প্রার্থনা করাচ্ছে বলে লাথি মারার সময় ঈশ্বরের বেশি কাছে থাকেন। মনটা খুশি হয়ে গেল। কারণ আপনি মন না দিয়েও প্রার্থনা করতে পারেন, কোনো মনোযোগ ছাড়াই স্কুলে যেতে পারেন, কাজও করতে পারেন কোনো মন না দিয়ে, এমনকি মন ছাড়া বিয়েও করতে পারেন। হ্যাঁ, কিন্তু কোনো খেলায় সম্পূর্ণ মন না দিলে খেলতে পারবেন না। আর জীবনের সারাংশটাই লুকিয়ে রয়েছে এই ইনভলভমেন্ট বা অংশগ্রহণে। অংশগ্রহণ বা ইনভলভমেন্ট ছাড়া জীবনই নেই। কতটা প্রাণ দিয়ে অংশগ্রহণ করছেন সেটাই ঠিক করবে আপনার জীবনের অভিজ্ঞতা কতটা গভীর হবে। কিসে মন দিচ্ছেন সেটা প্রশ্ন নয়। আপনি হয়তো সেই ইনভলভমেন্টটা খেলাধুলোয় খুঁজে পেয়েছেন, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। কেউ যদি কোনো একটা কিছুতে চূড়ান্ত মনোযোগ দিতে পারে, তারা জীবনটাকে একটা বিশেষভাবেই জানবে, যা অন্যেরা সম্পূর্ণ মিস করে যাবে। যারা খুব লক্ষ্যের পেছনে ছোটে, এটা পেতে চাই, ওটা করতে চাই, সেটা হতে চাই। 3 বছরের কোনো বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করো কি হতে চাও, আমি ডাক্তার হতে চাই। মানে 3 বছর বয়স থেকেই তার কামনা অনেকে অসুস্থ হোক। মানে বলতে চাইছি, মার্কেট ডেভেলপমেন্টটাও তো দরকার, তাই না? তাই এই গোল ওরিয়েন্টেড মানসিকতা, এটা খুবই পাশ্চাত্য ঘেঁষা একটা জীবন ধারণা। শুধু লক্ষ্যই গুরুত্বপূর্ণ, অন্তিম লক্ষ্যটা এখন কি পদক্ষেপ নিচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে মূর্খরাই কিন্তু বাঁচে। এভাবে যদি লক্ষ্যে পৌঁছনো, তবুও পরমানন্দ পাবেন না। আপনার একমাত্র আনন্দ কেউ আপনার থেকে পিছিয়ে। এই অসুস্থ মানসিকতা, এই অন্য মানুষের ব্যর্থতাকে উপভোগ করাটা একটা অসুস্থতা। এভাবে লক্ষ্যে পৌঁছলে প্রাণোচ্ছ্বাসে ভরা আনন্দ পাবেন না, আর লক্ষ্যে না পৌঁছলে তো অবশ্যই ভেঙে পড়বেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গোটা প্রক্রিয়াটার প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ থাকা। প্রক্রিয়া মানে এখন যা করছি সেইটাতে। এতে কত দূর পৌঁছবো আমাদের সামর্থ্যের উপর নির্ভর করবে। সেটা যতদূরই পৌঁছবো। আমরা পৃথিবীতে কতদূর যাব তা নির্ভর করে কোন পরিস্থিতিতে আমরা বাস করছি, কোন সময়, কোন যুগে আছি তার উপরেও। তুমি যদি 1000 বছর আগে ফুটবলে খুব ভালো লাথি মারতে পারতে, তখন কিন্তু কোনো জাতীয় দলেরই ক্যাপ্টেন বা কিছুই হতে না, তাই না? কারণ 1000 বছর আগে একটা বলে দারুণ লাথি মারার কোনো গুরুত্বই ছিল না। একটা হরিণ মারতে পারো কিনা, বা গাছ কাটতে পারেন কিনা, বা এটা ওটা জোগাড় করতে পারো কিনা, সেটাই দেখা হতো। সেটাই বড় স্কিল। অর্থাৎ যুগ বা সময়, আমরা কোথায় যাব, কত দূর যাব, সেটা ঠিক করবে সময়। কিন্তু একমাত্র প্রশ্ন হলো তোমার ভেতরে যা কিছু আছে তা প্রকাশ পাচ্ছে কিনা, সেটুকুই দেখার। তুমি অন্যের চেয়ে ভালো কিনা সেটা প্রশ্নই নয়। নিজের সমস্ত প্রতিভা, নিজের সবটা পুরো প্রকাশ পাচ্ছে কিনা, নাকি নিজেই নিজের কাছে একটা বড় সমস্যা। বেশিরভাগ মানুষেরই কোনো শত্রুর প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজের ক্ষতি করতে দক্ষ। হ্যাঁ, সত্যি। প্রতিদিন তাদের নিজেদের চিন্তা, নিজেদের আবেগ, নিজের ধারণা, বোকা বোকা দর্শন, মতাদর্শ, এগুলোই তাদের ধ্বংস করে দিচ্ছে। দেখুন, সব মানুষের মধ্যেই নির্দিষ্ট একটা অনন্য প্রতিভা থাকে, প্রতিটি মানুষেই। একমাত্র জিনিস হলো যতক্ষণ না তারা সঠিক ধরনের পরিবেশ আর সঠিক স্তরের ইনভলভমেন্ট খুঁজে পাচ্ছেন, ততক্ষণ সেই প্রতিভা ফুটে উঠবে না।
আর এই গ্রহে দুঃখের বিষয়টা হলো পৃথিবীর ৯৯% মানুষই নিজের প্রতিভাকে কখনো খুঁজে পায় না। তারা মাঝারি জীবনযাপন করেন, শুধুমাত্র তার কারণ তারা শুধু লক্ষ্যেই আগ্রহী, সব শেষে কি পাবো। তারা জানতে চান একদম শেষে কি পাবো, এখন কি হচ্ছে তাতে আগ্রহী নন। একদম শেষে কি হবে, আপনাকে কবর দেওয়া হবে। তো সমস্ত বাবা মারা যারা নিজের প্রতিভাকে বিকশিত করতে পারেননি, নিশ্চিত করুন আপনার সন্তান যেন সেটা পারে। একটা 3 বছরের বাচ্চা কখনোই বলবে না আমি ডাক্তার হতে চাই, তাকে না শেখালে। That's a great message. খুবই মূল্যবান মেসেজ। তুমি ডাক্তার হবে? স্যার আজকাল এটা খুবই কমন হয়ে গেছে, জানি মুখে বলাটা সহজ। আমি যখনই অভিভাবকদের সাথে দেখা করি, যখন বাচ্চাদের সাথে খেলি আমি, তখন তারা সেশনের পর বলবে স্যার আমার ছেলে ফুটবল প্লেয়ার হবে, হতে পারবে? রোনাল্ডো হবে? রোনাল্ডো, সুনীল ছেত্রী নয়, তাই তো? স্যার আমি এর কোনো উত্তর দিতে পারি না। আর আমার জীবনে একটা ভালো ব্যাপার হলো আমার বাবা মা কখনোই আমাকে জিজ্ঞেস করতেন না আমি কি হতে চাই। তো মনে মনে কখনো আমি লিয়েন্ডার পেস হতে চাইলেও তারা কখনো আমাকে বাধা দেয়নি। তাদের বলুন 15 গজ দূর থেকে আপনার বাচ্চা যদি আপনার মুখে ফুটবল মারতে পারে তবেই হতে পারবে। না ঠিকই, সব মামাদের ক্ষেত্রে এটা সত্যি। খুব ভালো হতো একটা ফর্মুলা থাকলে যেটা মেনে চললেই আপনার সন্তান যদি সেটা হতে পারতো, কিন্তু দুঃখের বিষয়ে তেমন কোনো ফর্মুলা নেই। ওদের না বাঁধলেই ওরা রাস্তা খুঁজে নেবে, যেমনটা গুরুজি একটু আগে বললেন, ওরা ঠিক খুঁজে নেবে। আপনার সন্তানের জীবন আপনার কাছে মূল্যবান হলে, যদি সত্যি মূল্য রাখে, তাদের আনন্দ আপনার কাছে যদি মূল্য রাখে, তাদের জীবন মূল্যবান হলে নিজের সন্তানকে নিজের সমস্ত অপূর্ণ আকাঙ্ক্ষা পূরণের একটা মাধ্যম হিসেবে দেখবেন না। শিশুরা সম্পূর্ণ নতুন এক জীবন। আপনি ওদের উৎস নন, আপনি শুধুই ওদের এখানে আসার মাধ্যম। আপনি ওদের মালিক নন, ওরা শুধুই আপনার দায়িত্বে। এটা সৌভাগ্য যে এই আনন্দের গোলাটা আপনার জীবনে এসেছে। আপনার উচিত তার থেকে শেখা। আপনার কাজ তার উপর নিজের নিয়ম ধারণা এগুলো চাপানো নয়, কারণ পরবর্তী প্রজন্ম যদি ঠিক আপনারই মতো হয় তাহলে পরবর্তী প্রজন্ম থাকার অর্থটা কি? তাদের আলাদা কিছু হতে হবে, তাদের অন্য কিছু করতে হবে, না হলে কি মানে থাকলো? দারুণ সত্যি কথা। বাচ্চারা এই ইউটিউব ভিডিওটা নাও, আর বাবা মারা জোর করলে বলবে এই যে দেখো। যখনই বাবা মারা বলবে, না আমি তাদের অসম্মান করছি না, যখনই বাবা মা বলবে ডাক্তার হও, এটা হও, ওটা হও, রোনাল্ডো হও, মেসি হও, এই দেখো আমি নিজের মতোই হতে চাই, নিজের পথেই চলতে চাই। সত্যি দারুণ বার্তা দিলেন। পাক্কা সঙ্গে ভিডিওটাও। মেসি হওয়ার চেষ্টায় জানেন কি, একটা অক্ষর বাদ পড়লেই আপনি মেস। দ্যাটস আ রিয়েলি গুড আনসার, বিকজ আমাদের পরবর্তী প্রজন্ম আরও ভালো হোক, সেটা আমরা সবাই চাই। আরও ভালো মানে প্রতিযোগিতার নিরিখে নয়, তারা এমনি আরও ভালো হোক, উন্নত হোক। কিন্তু স্যার আমাকে একটা কথা বলুন, কেন বাবা মারা আর ওই প্রজন্মের মানুষরা আমাদের এমন কিছু করতে বলেন যা তারা নিজেরা পারেননি? যখন আপনি কিছু করতে চান তারা বলবেন না না তোর দ্বারা হবে না। যখন আপনি কিছু হওয়ার চেষ্টা করবেন, না না এটা করবি না, এটা করিস না, ওটা হবে না, এইসব। দেখো, সন্তান পালন আজকে একটা ভয়ভিত্তিক ব্যাপার হয়ে গেছে। তাদের ভালোবাসার ধারণা হলো সবসময় উদ্বিগ্ন, উৎকণ্ঠায় থাকা। উদ্বেগ প্রেম হিসেবে ভুল বোঝা হচ্ছে। আর বেশিরভাগ মানুষের ভালোবাসার সম্পর্কটা তাদের সন্তানদের সাথেই হোক বা তাদের বাবা মা বা প্রেমিক যার সাথেই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমটা শুধুমাত্র শুরুর দিকেই সুন্দর থাকে। একটু সময় গেলেই শুধু উদ্বেগ আর উৎকণ্ঠা, শুধুই উদ্বিগ্ন, কি হবে কি হবে এই ভেবে। তাই যখন আপনার সন্তান হয় অবশ্যই উদ্বেগ থাকবে, কারণ সে নতুন একটা জীবন, তার সুরক্ষা প্রয়োজন, বেড়ে ওঠার জন্য একটা পরিবেশ প্রয়োজন। আপনার কাজ শুধুই, দেখুন আপনি মাটির মতো এই নতুন গাছটার কাছে। আপনি সূর্যের আলো নন, আপনি শুধুই মাটি। একটা উর্বর মাটি দিন আর ভালোবাসা, আনন্দ, উৎসাহের একটা পরিবেশ দিন। কেমন? শিশুরা দেখুন, সত্যি সন্তানের জীবন নিয়ে যদি চিন্তিত হন তাহলে বাড়িতে আপনাকে এইটুকুই করতে হবে।
আপনার সন্তানরা যেন এক মুহূর্তের জন্যও রাগ, ক্ষোভ, হতাশা, বিষণ্ণতা এইসব না দেখে। তারা যেন ভালোবাসা, আনন্দ এবং প্রাণের উচ্ছ্বাসে ভরা একটা পরিবেশে বেড়ে ওঠে। যদি সত্যি একান্তই তাদের নিয়ে চিন্তিত হন, তাহলে এটুকুই আপনাকে করতে হবে। আপনাকে তাদের কিছু শেখাতে হবে না, বরং নিজেকে তৈরি করুন যাতে আপনি সেই পরিবেশটা গড়তে পারেন। কারণ আমি যদি একটা নারকেল গাছ বড় করতে চাই, সেটা কিন্তু নিজের মাথায় লাগাই না, তাহলে গাছটা বাড়বে না। আমাকে ভালো মাটি খুঁজতে হবে, তবেই সেই গাছটা বাড়বে, তাই না? তাই আপনার কাজ শুধুই মাটিটা তৈরি করা। বাইরে অচেনা এক জগৎ আছে, তাতে বাঁধ দিতে পারবেন না। বাইরে অনেক লোকই তাকে প্রভাবিত করবে। একটা শিশু কখনোই শুধু আপনার প্রভাবে বড় হবে না, কোনোদিনই তা ছিল না। বিশেষ করে আজকের দিনে তো আরোই নয়, কারণ তারা আজ অনেক অন্য জিনিসের সংস্পর্শে আসে। আজ পৃথিবীতে প্রযুক্তিগত নানানবিধ উপায় রয়েছে। তারা হয়তো আপনার কথা শুনছেও না, অন্য কোথাও থেকে অন্য কেউ হয়তো তাদের সাথে কথা বলছেন, বুঝলেন? কিন্তু যদি তাদের একটা খুব ভালোবাসাপূর্ণ, আনন্দময় এবং উৎসাহে ভরপুর পরিবেশ দেন, তাহলে দেখবেন আপনিই তাদের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলছেন। না হলে অন্য কেউই সেই জায়গাটা নিয়ে নেবে। সত্যি খুব মূল্যবান কথা। আর আপনার এই কথা থেকেই আমার আর একটা কথা মনে পড়ল। আমি আমার বাবা মার সাথে সব কিছু নিয়ে কথা বলতে পারতাম, ভালো খারাপ যাই হোক। আমার স্বপ্ন, আমি যা হতে চাই, যতই বোকা বোকা শোনাক, কারণ বাচ্চারা ছোটো থাকতে বোকাই হয়, তারা যা মনে আসে তাই বলে দেয়। কিন্তু আমার স্বাধীনতা ছিল আমার বাবা মার কাছে গিয়ে আমার মাথায় যা আছে তা বলার। আপনার সন্তান যদি আপনার কাছেই এসে কথা বলতে না পারে, তাহলে কিন্তু শুরুতেই আমরা যুদ্ধটা হেরে গেলাম। আপনার সন্তান যদি আপনারই কাছে এসে কী চায় তা বলতে না পারে, তাহলে শেষ। সদ্গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, সবাই শুনুন। আর আমি আবারও বলছি, ভিডিও ভালো কাজ করে। যখনই আপনি ডাউন বা রেগে আছেন বা বিষণ্ণ, ভিডিও বাচ্চারা জানে, ওরা দেখিয়ে দেবে নিশ্চিত। আর এবার ছোটোদেরকেও কিছু বলুন বাড়িতে যাওয়ার আগে, না কারণ ওরা বাড়িতে চলে কি ওরা বলবে বাবা মাকে যে সদ্গুরু বলেছেন তোমরা আমাদের বকতে পারবে না, জোর করতে পারবে না, ডিসিপ্লিন করতে পারবে না। শিশুদের এটা বুঝতে হবে, কারণ এখানে বিভিন্ন বয়সের শিশু রয়েছে। যারা খুব ছোট তাদের বাদ দিন, তাদের কিছুই বলার দরকার নেই। কিন্তু অন্যদের এটা বুঝতে হবে, তোমার বাবা মা যা চায় তোমাকে তা হতে হবে না। আমি পার্সোনালি কেয়ার করি না তুমি কি হবে, কিন্তু যাই হয়ে ওঠো সেটাতে যেন ভালো দক্ষ হও, শুধু সেটাই গুরুত্বপূর্ণ। আর শুধু চাইলেই কোনো কিছুতে ভালো বা দক্ষ হওয়া যায় না। এর জন্যে চেষ্টা লাগে, মনোযোগ লাগে, ভক্তি, নিষ্ঠা লাগে কাজটার প্রতি। আমি নির্দিষ্ট করে ভক্তি শব্দটাই ব্যবহার করছি, কারণ লোকে ভাবে ভক্তি মানেই মন্দির, গির্জা বা মসজিদ বা ওই রকম কোনো জায়গা। না, জীবনকে ভালো করে দেখলেই দেখবেন জীবনের যে কোনো ক্ষেত্রেই, সেটা খেলাধুলো, শিল্প, সঙ্গীত, ব্যবসা যাই হোক, কেউ কি ভক্তি ছাড়া কোনো উল্লেখযোগ্য স্তরে পৌঁছেছে? না। দেখুন, ভক্তি মানে শর্তহীনভাবে ইনভলভমেন্ট। যখন সহজ বা আরামের লাগছে তখন করলাম, যখন কঠিন লাগছে তখন করব না, তা নয়। যেমন এখন আমরা একজন খেলোয়াড়ের সঙ্গে বসে আছি, ইনি খুব ভালো উদাহরণ। খেলোয়াড় হওয়াটা সহজ বা আরামের নয়, দেহের প্রতিটা পেশি ব্যথা করে, প্রতি পদে যন্ত্রণা। ঘরে টিভিতে দেখতে বেশ সুন্দরী মনে হয়, কিভাবে তারা উপরে লাফাচ্ছেন, ডিগবাজি খেয়ে পড়ছেন। আপনি এরকম একবার করলে দেখবেন 1 মাস শয্যাশায়ী হয়ে যাবেন। বেশিরভাগই জানেন না। আর ভারত মূলত ক্রিকেট প্রধান দেশ হওয়ায় বেশিরভাগ মানুষই শুধু ক্রিকেট ম্যাচ দেখেন। দুর্ভাগ্যবশত খুব কম লোকই ফুটবল, হকি এবং অন্যান্য খেলা দেখেন, যেটা বদলানো দরকার। আমার মনে হয় কিছুটা পরিবর্তন আসছে। তুমি যে আবেদনটা করেছিলে সেটা সত্যিই চমৎকার ছিল, আমরা সবাই তোমার হয়ে সাড়া দিয়েছিলাম। দেখুন, এত খেলার মধ্যে উদাহরণস্বরূপ, যেহেতু ভারতে অনেকেই ক্রিকেট খেলেন, তাদের অনেকেই রাস্তার পাশে টেনিস বলে খেলছেন। তারা বুঝবেন না ব্যাপারটা কি। যখন আপনি আসল ক্রিকেট বলে খেলবেন তখন খেলাটা একটা বিপজ্জনক খেলা হয়ে যায়। বলটা খুব শক্ত হয়, আর বলটা প্রায় ঘন্টা প্রতি 120-30 কিলোমিটার বেগে আপনার দিকে এগিয়ে আসে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এটা পিচ করে নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি দিক বদলায়, যেন নিজস্ব মন আছে। বেশিরভাগ সময় এমনকি বোলারও জানেন না বলটা কোথায় যাবে। শুধু ব্যাটসম্যানই নয়, হ্যাঁ, মাঠ কেমন, হাওয়া কেমন, অনেক কিছুই সেটা নির্ধারণ করে।
তো মানুষ টিভি দেখছেন আর মতামত দিচ্ছেন যে তেন্ডুলকার ক্রিকেটে কতটা কাঁচা। বুঝলেন তো, ব্যাপারটা সহজ নয়। যখন আপনি মাঠে সব সময় বিপদের ঝুঁকি থাকে, খেলাধুলো অনেক দিক থেকেই একটা বিপজ্জনক জিনিস, আর যে কোনো মুহূর্তে আপনার হাড় ভেঙে যেতে পারে খুব সহজেই। আর সবচেয়ে বড় কথা, আপনার কিছু না ভাঙলেও প্রতিদিনের যন্ত্রণা তো আছেই, প্রতি পদে পদে যন্ত্রণা আর যন্ত্রণা। আপনার জীবনে যাই ঘটুক না কেন, সকাল 5টায় উঠে দৌড়তে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, ইত্যাদি অনেক কিছুই রয়েছে। বেশিরভাগ মানুষই নিজের জীবনে এইরকম ডিসিপ্লিন ধরে রাখতে পারেন না। তাই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি যা করছেন সেটা একরকম ভক্তি সহকারে করা, অন্যথায় আপনি সেই যন্ত্রণা সহ্য করবেন না। প্রথম দিনই অল্প যন্ত্রণা মাত্রই ফিরে এসে ঘুমিয়ে পড়বেন। আর জানেন তো, আমরা পাহাড়ে টাহাড়ে ট্রেক করি। প্রতি বছর আমি ভাবি, এই তো কিছুদিন আগেই আমি হিমালয়ে 3 সপ্তাহ কাটিয়ে ফিরে এলাম, নেপাল ও তিব্বতেও ছিলাম। আমরা 17,050 থেকে 18,000 ফুট পর্যন্ত উঠেছি। প্রতি বছর আমি ভাবি যথেষ্ট হয়েছে, আর নয়। সেই 19 বছর বয়স থেকে প্রায় প্রতি বছরই আমি পাহাড়ে চড়েছি, আর আমি ভাবি যথেষ্ট চড়েছি। এত পেশির যন্ত্রণা, পা ফোলা আর খারাপ বাথরুম ইত্যাদি, আমি ভাবি এবারেই শেষ। কিন্তু 2 মাসের মধ্যেই পাহাড় আবারও যেন আমাকে ডাকে। আর আমার কাছে এই বয়সে ব্যাপারটা খুবই যন্ত্রণার হতে পারে। যন্ত্রণা কারণ আমরা একটা নির্দিষ্ট গতিতে চলি, সেটা যন্ত্রণার হতে পারে, কিন্তু একটা রোমাঞ্চও আছে, এক ধরনের আনন্দ আছে, জীবনের এক অবর্ণনীয় অভিজ্ঞতা আছে যা অন্যেরা কখনোই জানবে না। তো আপনাকে যে পাহাড়ে চড়তেই হবে বা ফুটবলই খেলতে হবে তা নয়, আপনিও তা জানবেন যদি আপনি কোনো কিছুতে সেই স্তরের মনোযোগ দিতে জানেন যে আপনি সম্পূর্ণ নিজেকেই ভুলে যান। এমন একটা অবস্থা যেখানে মনে হয় যেন আপনি কোনো কোনো মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝে দুলছেন। সেই মুহূর্তগুলোর অনুভূতির সাথে কোনো কিছুরই তুলনা সম্ভব নয়, সেটা বর্ণনা করার কোনো শব্দই নেই। যখন সেই অবস্থাটা ছোঁবেন, আপনি বুঝবেন সব কিছুই পার করতে পারবেন। আমি নিশ্চিত খেলার সময় অনুভূতিটা অনেকবারই পেয়েছ। কথাটা সত্যি দারুণ। তোমরা যখনই সেই জিনিসটা খুঁজে পাবে, চেষ্টা করো নিজের সম্পূর্ণ সেরাটা দেওয়ার, শুধু সেটাই দরকার। স্যার, আমরা বাচ্চাদেরকে বার্তা দিলাম, বাবা মাকেও বার্তা দিলাম, দুজনকেই আমরা বললাম, এবার সবার জন্যই একটা স্বাস্থ্যবান সুখী জীবনের জন্য কিছু টিপস দিন। কঠিন প্রশ্ন, সবাই এটুকুই জানতে চায়, বিশ্বাস করুন। দেখো, এই সুস্থ সুখী জীবনের ইচ্ছেটা ছোটখাটো ইচ্ছে কিন্তু নয়। কি ভাবছো মাত্র 2টো টিপসেই কাজ হয়ে যাবে? চাই আরো গভীর মনোযোগ ও ইনভলভমেন্ট। সেটাই আমি বলছিলাম। যদি মনে করেন আপনার জীবনটা মূল্যবান, যদি নিজেকে একটা মূল্যবান জীবন ভাবেন, কি তাই তো? আপনার জীবনের মূল্য থাকলে, কাম অন গাইস, অন্তত হ্যাঁ বলো। ওদের সবার একটু তোমাদের জীবনটা কি মূল্যবান? তোমার জীবনটা মূল্যবান হলে অন্য কেউ কি ভাবলো তাতে বয়ে গেছে। অন্তত তোমার কাছে এই জীবনটা বহু মূল্যবানই, তাই না? আর শুধু তোমার ক্ষেত্রেই নয়, একটা পিঁপড়েকে ধরতে গেলেও পিঁপড়েটা কিন্তু ভাববে না আমি তো সামান্য পিঁপড়ে, ওকে ধরতে দিই। কি মনে হয়? সেও বাঁচার জন্য সব কিছু করে, কারণ সে নিজেকে মূল্যবান জীবন বলেই ভাবে, হ্যাঁ কি না? সেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবন অন্তত তার নিজের কাছে। এটা সত্য প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই, তাই না? সত্য আপনার ক্ষেত্রেও। কিন্তু যেহেতু আমাদের একটা নির্দিষ্ট কার্যক্ষমতার মস্তিষ্ক রয়েছে, তাই সব গুলিয়ে ফেলেছি। এটা মূলত একটা বিবর্তনের সমস্যা। সমস্যাটা হলো এই ধরনের মস্তিষ্ক নতুন। বিবর্তনের দীর্ঘ ইতিহাসের নিরিখে এই লক্ষ লক্ষ বছরের অস্তিত্বে এই ধরনের মস্তিষ্ক আমাদের কাছে নতুন। আর বেশিরভাগ মানুষের এই ধরনের বুদ্ধিমত্তাকে সামলানোর জন্যে যথেষ্ট স্থিতিশীল ভিত নেই, আর এটাই তাদের পাগল করে তুলছে। তারা জানেন না কিভাবে নিজেরই মস্তিষ্কের ক্ষমতাকে সামলাবেন। সবচেয়ে বড় উপহারটাই মানুষের বিরুদ্ধে কাজ করছে, শুধুমাত্র ওই কারণে। নয়তো খুশি থাকাটা সমস্যা কেন হবে? যখন ছোট ছিলেন তখন স্বাভাবিকভাবেই খুশি থাকতেন কিনা? এখন নয় কেন? কারণ হলো মাথাটা বড় হলেও আপনি মাথাটা সামলাতে শেখেননি। দেখুন, যখন আপনি মানুষ হয়ে জন্মান, আপনি তখন হাতির মতো শক্তিশালী হন না, আপনি একটা বাঘ বা চিতার মতো জোরে দৌড়তেও পারেন না, এমনকি একটা হনুমানের মতো
লাফালাফিও করতে পারেন না। আপনি সব কিছুতেই অন্য প্রাণীদের থেকে দুর্বল, শুধু এই যে আপনার একটা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আছে। কিন্তু এখন মানুষের ভোগান্তির একমাত্র উৎস আবার এটাই, মানুষ নিজেরই বুদ্ধি ও বুদ্ধিমত্তাকে ভুগছে বলেই বোকা বোকা আধ্যাত্মিক শিক্ষাগুলো আজও বেঁচে রয়েছে। শান্তিতে থাকা, মনের শান্তি খুঁজে পাওয়া, জীবনের চূড়ান্ত লক্ষ্য ইত্যাদি ইত্যাদি। এইরকম লোকেরা শুধু মৃত্যুতেই শান্তি পাবে। শান্তি অনুভব করাটা একটা চ্যালেঞ্জ। মূলত আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে চলে গেছে, এটুকুই, তাই না? নয়তো শান্তি অনুভব করাটা বিরাট কিছু নাকি, কিছু না করলেই তো আপনি শান্ত। তা না, সব সময় এইরকম ছটফট, এটা একটা বিবর্তনগত সমস্যা, তাই না? তাই আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে, এই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার জন্য উপযুক্ত দৃঢ় ভিত আপনার নেই। যদি সেই দৃঢ় ভিতটা গড়ার চেষ্টা না করেন, আপনার বুদ্ধিমত্তা আপনার জন্য যে পরিমাণ গোলমাল সৃষ্টি করতে পারে সেটা অবিশ্বাস্য। আপনি সেটাকে মানসিক চাপ বলতে পারেন, উদ্বেগ বলতে পারেন, পাগলামি বলতে পারেন, যা খুশি বলতে পারেন। মূলত আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে যাওয়া শুরু করলে ব্রহ্মাণ্ডের কোনো শক্তিই আপনাকে বাঁচাতে পারবে না, হ্যাঁ কি না? ধরুন আপনার ডান হাত নিজের থেকেই আপনার মুখে ঘুষি মারতে শুরু করল, তখন একমাত্র উপায় হবে হাতটা বেঁধে ফেলা, তাতেও কাজ না হলে হাতটা কেটে ফেলা, ঠিক কিনা? অন্য কেউ আপনাকে ঘুষি মারলে সেটা অনেকভাবে সামলানো যায়, কিন্তু আমার হাতই আমায় ঘুষি মারলে সেটার সমাধান কি? বলুন আমায়, এই মুহূর্তে আপনার কি বাইরের থেকে কোনো সাহায্যের দরকার, নাকি নিজেই নিজেকে প্রচুর দুঃখ দিতে পারেন? বাইরের থেকে কোনো সাহায্যের দরকার নেই, তাই না? তো এটাই ঠিক করতে হবে, আপনাকে শান্তি বা সুখ, ধ্যান, আনন্দ কোনোটারই খোঁজে যেতে হবে না। শুধু আপনার দেহ আর মন যেন আপনারই নির্দেশ মেনে চলে, শুধুই আপনার, অন্যের নয়। কথাটা বুঝলে? মানে উপদেশ সবাই দিতে পারেন, কিন্তু নিজের জন্য চিন্তা করে বিবেচনাটা নিজেকেই করতে হয়। নিজের জন্য চিন্তা করা এই ব্যাপারটা বলছি না, আমি বলছি ওটা সহজাতই। আর মূলত এই মেকানিজমটা সেইভাবেই তৈরি যাতে শরীরটা আপনার হয়েই কাজ করে, ঠিক নাকি বিপরীত দলের হয়ে কাজ করছে? আচ্ছা, জানো কি বিশ্বকাপে 4 থেকে 5টা সেলফ গোল হয়েছিল? বা আপনার মন যদি আপনার বিরুদ্ধে বা অন্যের হয়ে কাজ করে, সেটা তো চরম দাসত্বই, তাই না? যেমন কেউ যদি দেখো, এখন যদি যেমন এখানে অনেক তরুণরা আছে, ওদের যদি বলি তোমরা শুধু এই বইগুলোই পড়বে, ওই বইগুলো পড়বে না, ওরা বলবে কি আমাদের কি স্বাধীনতা নেই, আমরা আপনার দাস নাকি? কিন্তু এখন আপনার ভেতরে কি হবে সেটাই অন্যের হাতে থাকলে সেটাই কি সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব নয়? আপনি এখন খুশি নাকি দুঃখী সেটা অন্য কেউ ঠিক করছে, এটাই কি সবচেয়ে বড় দাসত্ব নয়? কিন্তু এটাকেই রোম্যান্স বলে মেনে নিচ্ছেন। ও আমি তোমায় ছাড়া বাঁচবো না। কালকের হেডলাইন, সেন্ট্রাল মলে 1000 জন লোক এসেছিলেন, পরের দিন তার মধ্যে 500 জন ব্রেকআপ করে নিয়েছেন। না না, দেখুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আর আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, কোনো পার্থক্য আছে কি? আমি জানি আমরা সবাই হাসছি, কিন্তু মাথায় রাখুন ব্যাপারটা কিন্তু সিরিয়াস। না, সত্যি সিরিয়াস, সত্যি অত্যন্ত গুরুতর একটা বিষয়। আমার কয়েকজন বন্ধু এরকম ছিল, এখন ওরা খুব কষ্টে। না না, সিরিয়াস কথা। লোকে কারোর ওপর যদি এত নির্ভরশীল হয়ে পড়েন যে তাকে ছাড়া সে অসহায়, ভাবেন সেটাই প্রেম। প্রেম একটা সচেতন প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি সচেতনভাবে নিজের আবেগকে নির্দিষ্ট স্তরের মধুর অবস্থায় নিয়ে আসেন। যদি এটা সবার সঙ্গেই পারতেন তাহলে চমৎকার হতো, সম্ভব না হলে অন্তত 1 জন বা 2 জন। কিন্তু এখন বেশিরভাগ মানুষ এটা করতে সক্ষম নন, যদি না তারা কোনো না কোনোভাবে শারীরিকভাবে লিপ্ত হন,
চেষ্টা করেন বাবা মা হতে, সন্তান নিতে, বা স্বামী স্ত্রী, বা জীবনসঙ্গী, বা ওইরকমই কিছু একটা হতে, যেখানে শরীর থাকবেই। মূলত এর মানেটা দাঁড়ায় আপনার বুদ্ধিমত্তা থাকছে পেছনের সিটে, আর শরীরটাই আপনার জীবনের প্রধান বিষয়। যেমনটা ইতিমধ্যেই আমরা দেখলাম, যদি নিজেকে অন্য যে কোনো প্রাণীর সঙ্গে তুলনা করেন, শরীরের নিরিখে আপনি পৃথিবীর বেশিরভাগ প্রাণীর চেয়ে কিন্তু অনেক দুর্বল, হ্যাঁ কি না? তো শরীর বা বায়োলজিকেই সর্বাগ্রে রাখলে আপনার জীবন তো অবধারিতভাবেই ঝামেলার হবে। দেখবেন গঙ্গা ফড়িংরাও আপনার চেয়ে বেশি ভালো আছে। সত্যিই তাই। বুঝলে তো? সত্যি ওই ভদ্রলোকের মুখে বেশ বড় একটা হাসি। না না, সত্যি আবারও বলতেই হচ্ছে, আমি কথাটা কত সরল, সত্যি ভাবিয়ে তোলে। আমার মতোই অনেকে এখানে ভাবছে। হ্যাঁ ভাই, ঠিকই তো বললেন। না, আসলে মূল সমস্যা এটাই যে সবাই শুধু ভাবছে। এটাই আসল সমস্যা। আমার মাথায় কোনো চিন্তাই নেই, আমি শুধুই দেখছি, শুধুই জীবনকে লক্ষ্য করছি, জীবনকে নিয়ে ভাবছি না। জীবনকে নিয়ে আপনি কী বা ভাবতে পারেন? জীবন আছেই, শুধু দেখে অনুভব করাই বাকি। অনেক চিন্তা করে পিএইচডি করার বস্তু কিন্তু জীবন নয়। কাউকে দেখেছেন যিনি জীবন নিয়ে ডক্টরেট? স্যার অনেস্টলি বলছি, এটা কিন্তু বেশ কঠিন। কেন? না দেখুন, যেভাবে আপনি বললেন আমি জীবনকে দেখি, এটা নর্মাল সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। আমায় বলো, ওকে আগে বলো, যখন ফুটবল খেলো তখন কি গোল আর বল, বল আর গোলটা দেখো, নাকি বল আর গোল নিয়ে শুধু ভাবো? স্যার ওটাই একমাত্র সময় যখন আমি ভাবি না, শুধু খেলি। তার মানে সেটাই তোমার জীবনের সেরা সময় এখনো অবধি। তো আমি বলছি জীবনের প্রতিটা মুহূর্তই ওই রকম নয়। কেন? আমি নিজের পুরো জীবনটাকেই, প্রতিটা মুহূর্তকেই ফুটবল খেলার মতো বানিয়েছি। না, আমি অ্যাকচুয়ালি কথাটা সত্যি ঠিক। যে আমাকে মেডিটেশনে সাহায্য করেছিল, সে আমায় বলেছিল তোমার মন যখন, না মানে সাহায্য নয়, তো উনি আমায় জিজ্ঞেস করলেন কখন তোমার মন কোনো চিন্তা না করে শান্ত থাকে। তো আমি ভেবে দেখলাম প্রতি মুহূর্তেই মন চলছে, কিছু না কিছু হচ্ছে, কিন্তু পরে খেয়াল হলো খেলার আগে আর খেলার সময় আমি শুধুই যা হচ্ছে তার প্রতি সাড়া দিচ্ছি। একমাত্র এই সময় আমি কিচ্ছু ভাবছি না। দেখো, তুমি অনেক কিছুই করতে পারো, বা চিন্তা করতে করতেও কাজ করতে পারো। তোমার দৈনন্দিন জীবনটা খিচুড়ি, শুধু জনসমক্ষে প্রকাশ পায় না। কিন্তু খেলার সময় চিন্তা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, আর সবাই ধিক্কার দেবে। তাই তখন তুমি বুঝে যাও তুমি বলের ব্যাপারে ভাবছিলে, বলটা দেখছিলে না। খেলার মাঠে এটা খুব বিপজ্জনক। 24 ঘন্টা হয়তো খেলা সম্ভব নয়, কিন্তু নিজের জীবনে অবশ্যই খেলাধুলোকে নিয়ে আসুন, যাতে সেটুকু মুহূর্ত অন্তত আপনারা ভাবনার বাইরে বেরিয়ে সাড়া দেওয়ার স্বাদ পান। না, 24 ঘন্টাই খেলা হয়ে যাওয়া উচিত। তীব্র মনোযোগ ও ইনভলভমেন্ট, ঠিক যেন খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে খেলছেন। জীবনটা তো গুরুত্বপূর্ণ ম্যাচই, তাই না? আজ এখন এই মুহূর্তটা কি গুরুত্বপূর্ণ ম্যাচ নয়? না, আমি ওই ভারত পাকিস্তানের ম্যাচের কথা বলছি না। এই মুহূর্তে আমাদের সবার জন্যে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা? জীবনের প্রতিটা মুহূর্ত আপনার জীবন কি ইম্পর্টেন্ট ম্যাচ নয়? আর এই ম্যাচে প্লেয়ার আপনি শুধু একাই। অন্যেরা সঙ্গে সঙ্গে খেলতে পারে, কিন্তু আসলে কারুর বিরুদ্ধে কিছু খেলছেন না। সত্যিই কিন্তু কারুর বিরুদ্ধে কিছু খেলছেন না, অনেকটা গল্ফের মতো। তো তোমাকেও বলি, যেহেতু তুমি একজন খেলোয়াড়, আমাকে কেউ শেখায়নি কখনোই। কখনো কোনো ড্রাইভিং রেঞ্জে যাইনি, কখনো একবারও প্র্যাকটিস সুইংও নিইনি। আমার গল্ফের বন্ধুরা এখানেই আছে, জিজ্ঞেস করতে পারো আমার স্কোর কত। মানে খেলতে খেলতে শিখে গেছে? না, আমি শুধুই বলটা মারি। সবাই কাউকে হারাতে চাইছে, আমি শুধুই বলটা মারছি। আর আমার হ্যান্ডিক্যাপ এখন 10-এর নিচে। আমি কোনোদিনও ড্রাইভিং রেঞ্জে যাইনি। অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি আমি কখনো ড্রাইভিং রেঞ্জে প্র্যাকটিস করিনি, আর একবারও প্র্যাকটিস সুইং নিইনি কোর্সে দাঁড়িয়ে, প্রশিক্ষণও নিইনি। এর জন্য কিছু প্রতিভাও দরকার। আপনারা কিন্তু বিশ্বাস করবেন না যে আমি গেলেই আমিও মারতে পারবো, প্রতিভাও কিন্তু দরকার। না, দেখো, একটু ফিজিক্যাল ব্যালেন্স অবশ্যই দরকার, যেটা অনেক মানুষেরই আছে। নেই এমনটা নয়, তাদের শুধু মানসিক ভারসাম্যটাই নেই। তো এই নিয়ে আমি একদিন বলছিলাম, যেমন একবার আমেরিকায় গল্ফ ডাইজেস্টে আমাকে নিয়ে লেখা হয়েছিল। তো একজন এসে বলেছিলেন উনি ভালো প্লেয়ার, ক্র্যাচ প্লেয়ার। এখন সবার প্রশ্ন, সদ্গুরু আপনার রহস্যটা কি? আমি বললাম, দেখুন, গল্ফের 70% আমার ধারণায় মনের খেলা।
আমি শুধু ওই 70%টা খেলছি, বাকি 30% গল্ফের কিছুই আমি জানি না, আর ওটা খেলিও না। আমি শুধু মাইন্ড গেমটাই খেলি। হ্যাঁ স্যার, তবে সব খেলাতেই কিন্তু এটা খুব সত্যি। হ্যাঁ, সব খেলাতেই, কিন্তু প্রতিযোগিতা নেই এমন খেলার ক্ষেত্রে বেশি সত্য। প্রতিযোগিতা মানে অন্তত কেউ আমার বলটা কাটার চেষ্টা করছে না। সত্যি ভালো লাগলো স্যার, অনেক কিছু শিখতে পারলাম। গাইজ, তোমরা নিজের জ্ঞানের খোরাক নিয়ে নাও, চেষ্টা করো কথাগুলো ভুলে না যাওয়ার, আর ভুলে গেলেও ইউটিউবে থাকছি। আর জাস্ট ভালো থেকো, সবাই খুব ভালো থাকুন। তো আমি মনে করি গ্রামীণ ভারতে ফুটবলের পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই উদ্দেশ্যে সরকারকে একরকম একটু চাপ দিয়ে আসছি। এরই অংশ হিসেবে এখন কেন্দ্রীয় সরকার একটা ঘোষণা করেছে, প্রয়োগ করতে এখনও যদিও অনেক সময় লাগবে, কিন্তু ইতিমধ্যেই 1 মাস আগে ঘোষণাটা করে ওনারা বলেছেন একজন শিশু স্কুলে মোট যে পরিমাণ সময় কাটায় তার 50% পড়াশুনোর জন্য থাকবে, বাকি 50% থাকবে খেলাধুলো, সঙ্গীত, আর্টের জন্যে। তাই তোমার খেলার সময়ের বাইরে আমরা তোমাকে গ্রামীণ ভারতে কিছু পরিবর্তন আনতে দেখতে চাই, কারণ সেখানেই মানুষ পাবে। শহরের ছেলেরা বড্ড মোটা, ছুটতে পারবে না, কিছুই পারবে না। কথাটা ভুল বুঝো না, অন্তত ফুটবলে কথাটা সত্যি। স্যার অ্যালেক্স ফার্গুসনকে এই প্রশ্নটা করা হয়েছিল। প্রশ্নটা হলো, ফুটবলের সব থেকে চমৎকার ব্যাপারটা কি? তো উনি উত্তর দিলেন, ধরুন আপনার 2 সন্তান, জন্ম থেকেই আপনি একজনকে ধনী পরিবারে রেখে বড় করলেন, আর একজনকে আপনি গরিব পরিবারে রেখে। দুজনকে আপনি একই খাবার, পুষ্টি, সমস্ত ট্রেনিং, সংসাধন সব কিছু দিলেন, কিন্তু অবশেষে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে গরিব পরিবার থেকে এসছে সেই খুব বড় ফুটবলে তারকা হয়ে ওঠে। তাই আমি পুরো বিশ্বাস করি বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্যি। দুর্ভাগ্যবশত এটাই বিশ্বের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ বাঁচছে অত্যন্ত প্রবৃত্তি তাড়িত হয়ে। দেখুন, সম্পদের উদ্দেশ্য, সমৃদ্ধির উদ্দেশ্য যাতে বেঁচে থাকার বাধাগুলো দূর হয়, প্রতিদিন যাতে রুটির জন্য লড়তে না হয়। মানে আমি ফুটবল খেলতে চাইলে যাতে নিশ্চিন্তে কোনো বাধা ছাড়া খেলতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই তাদের সমৃদ্ধিকে এইভাবে ব্যবহার করেন না। সমাজ যত সমৃদ্ধ হয়, দেশ যত সমৃদ্ধ হয়, আপনি দেখবেন এমন প্রচুর মানুষ বেড়ে উঠছে যারা কিছুই ভালো করে করতে পারে না। মানুষ নিজের সমৃদ্ধিকে, নিজের আরাম স্বচ্ছন্দকে কোনো কিছুতে এগোতে ব্যবহার করেন না, ব্যবহার করেন নিজেরই বিরুদ্ধে। তো ব্যাঙ্গালোরের সবাই, আমি চাই সবাই বুঝুন, যদিও এখানে ট্রাফিকের সমস্যা, ভারতের গ্রামের অনেকের চেয়ে কিন্তু আপনারা ভালো আছেন। সবই নয়, তা স্বীকার করা উচিত। আর চেষ্টা করুন যাতে রোজকার ভরণ পোষণের জন্য লড়তে যাতে না হয়, আর সেইটুকু সংস্থান থাকলে আপনার অবশ্যই এই জীবন ও শক্তিকে তাৎপর্যপূর্ণ কিছু করায় ব্যবহার করা উচিত। যা আসে না কি করলেন, কিন্তু কিছু তো দারুণ ভালোভাবে করুন, গুরুত্বপূর্ণ কিছু। এই জীবনে অন্তত কিছু একটা যেন সত্যি ভালোভাবে করতে পারেন। সেটা বলে লাথি মারাই হোক, বা ধ্যান করা হোক, বা অভিনয়, গান করা, আপনি ডাক্তার হতে পারেন, যেটাই হোক, অন্তত একটা কিছুতে যেন সত্যি ভালো হন। যদি তা না করেন, জীবনের সমস্যাটা হলো জীবনে কিছু না করলেও জীবন ঠিকই কেটে যাবে, জীবন থেমে থাকে না। আর জীবনের সমস্যা হলো, বা জীবনের সৌন্দর্য হলো, আপনি একটা অপদার্থের মতো বাঁচলেও পাস ঠিকই করবেন। কেউ আপনাকে খারাপ জীবনযাপনের জন্য ফেল করাবে না। চমৎকার, সত্যি চমৎকার। থ্যাংক ইউ সো মাচ গাইস। আজ আমাকে এটা বলতেই হচ্ছে, যখন গোটা দেশ বলা যায় খেলাধুলোর আকালে জর্জরিত, ভাববেন না যারা একটা ক্রিকেট ম্যাচ দেখছে তারা খেলা নিয়ে কিছু জানে। লোকে স্কোরবোর্ডের রানটুকুই জানে, তারা খেলা নিয়ে বেশি জানেন না। এমনকি ক্রিকেটের বেলাতেও সত্যি বেশিরভাগ মানুষই শুধু বোঝেন শেষে স্কোরটা কত আর কে জিতল, ম্যাচে চমকপ্রদ কিছু হলো কিনা, এটুকুই তারা দেখছেন। এই কারণেই তো টেস্ট ম্যাচ থেকে আজ আমরা টি20-তে, কারণটা চমকে দেওয়া অ্যাকশন। কিন্তু আজ যখন ভারত এখনো তেমন খেলাধুলো প্রেমী দেশ হতে পারেনি, আর বিশেষ করে ফুটবল নিয়ে লোকে হাসাহাসি করে, সেই জায়গায় সুনীল ফুটবলকে ভিন্ন এক স্তরে নিয়ে এসেছে। আরও এখন
এই দেশে যেখানে ফুটবলের তেমন কালচার নেই, সেখানে ও খেলাটাকে অন্য স্তরে এনেছে। শুধু মাঠেই নয়, শুধুমাত্র ফুটবল মাঠেই নয়, বরং ওর আরেকটা চমৎকার কাজ হলো ভারতের সাধারণ মানুষের বিবেক ও চেতনাকে ছোঁয়া। ভারতীয়রা ফুটবল দলকে সমর্থন না করে যে বোকামিটা করছে, যেখানে কিনা ম্যাচটা খেলা হচ্ছে তাদেরই শহরে, এমনকি মানুষ সেটুকুও খবর রাখে না, এই নিয়ে সরব হওয়াটা চমৎকার ছিল। আর আমি মনে করি তোমার বুঝলে তো গোল করার দিন শেষ হলে, কারণ আমি তো তোমার 5 বছর কমিয়ে দিচ্ছি, তাই তুমি হয়তো আরো অনেক দিন খেলবে, কিন্তু সেটার পর আমরা চাই তুমি যেন তোমার সময় আর শক্তিকে গ্রামীণ ভারতে ফুটবলকে আনতে উৎসর্গ করো, কারণ সেইখানেই যুবকরা শক্তিশালী আর প্রতিভা সেখানেই পাবে। ভারতের 65% মানুষ সেখানেই। যদি তুমি কখনো দক্ষিণ ভারতে ফুটবল একাডেমি খুলতে চাও, আমরা তোমার জন্য বন্দোবস্ত করে দিতে পারি। Thank you so much, sir. থ্যাংক ইউ সো মাচ স্যার। এই সহানুভূতির জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর যারা শহরে থাকো, তোমরা আশা ছেড়ো না, তোমরাও বড় খেলোয়াড় হতে পারো। Thank you very much.